Assalamu alaikum warahmatullah. So this is the second part of the solution video. যেখানে আমরা স্ট্রাকচার কোয়েশ্চেন নিয়ে কি আলাপ করব। তো নাম্বার 1 যে কোয়েশ্চেনটা সেখানে আমি দেখলাম যে বেসিক্যালি স্টপিং ডিস্টেন্স নিয়ে কোয়েশ্চেনটা। স্টপিং ডিস্টেন্স বলতে আমরা বলি ব্রেকিং ডিস্টেন্স প্লাস থিঙ্কিং ডিস্টেন্স, এটা নিয়ে আমরা হালকা একটু আলাপ করছিলাম লাস্ট MCQটাতে। তা আমি পুরো টপিকটা নিয়ে বেসিক্যালি একটু শর্টলি কী করি এক্সপ্লেইন করার চেষ্টা করি। তাহলে এখানে প্রথম যে জিনিসটা আমাদের একটু রিকল করতে হবে সেটা হচ্ছে হিউম্যান রিঅ্যাকশন এরর নিয়ে। তাহলে হিউম্যান রিঅ্যাকশন এররটা এটা দোষের কিছু নাম প্রথমে বলি, এটা সবার মধ্যে আছে, আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, সবার মধ্যে আছে, কারো কম কারো বেশি। চাইলে আমরা কমাইতে পারি, বেশি যখন আছে সেটা চাইলে আমরা কিছু প্রিকশন নিয়েছি কমানো উচিত। যেমন বলে না অনেক সময় যে চোখ ঘুম নিয়ে কি ড্রাইভ করবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কি চান্সেস কি বেশি। তাহলে চোখে ঘুম না থাকলে তাহলে বেসিক্যালি আমরা রিঅ্যাকশন টাইমটা কমে যাবে। আমি এক্সাম্পল দিতে পারো, রিঅ্যাকশন টাইমটা কমে যাবে, তাহলে আপনার রিস্কও কী হবে, কমে যাবে। সেই জন্য বললাম কমানো যায় চাইলে। আচ্ছা, যেমন রিঅ্যাকশন টাইমটা বেসিক্যালি হচ্ছে কি, আমরা বললাম কোনো কিছু দেখার পর বা কোনো কিছু হওয়ার পর তাহলে ওটা নিয়ে রিয়্যাক্ট করতে সিগন্যালটা আমাদের ব্রেনে পৌঁছায়, ব্রেনের থেকে আবার যখন কি সিগন্যালটা যাবে কীভাবে রিয়্যাক্ট করা উচিত, এর মধ্যে একটা ডিলে হয়ে যায়। এই ডিলেটাকেই বেসিক্যালি আমরা হিউম্যান রিঅ্যাকশন এরর বলি, এই ডিলেটাকেই। তাহলে আমি যদি সামারি করি তাহলে হিউম্যান রিঅ্যাকশন এররটা কী আসলে, এটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন when a person when something happens actually when something happens and when a person reacts to it। তাহলে যখন অ্যাকচুয়ালি কিছু হয় এবং এটার পর আমরা রিয়্যাক্ট করতে ওটা নিয়ে যে টাইমটা মাঝখানে যায়, যে ডিলেটা হয়, ওটাকে আমরা বেসিক্যালি কী বলি, হিউম্যান রিঅ্যাকশন টাইম। আচ্ছা, সবার মধ্যে আছে কম বেশি। জেনারেলি এটা 0.1 থেকে 0.3 সেকেন্ড পর্যন্ত ভ্যারি করে, 0.4 সেকেন্ড পর্যন্ত হয়। তাহলে 0.1 থেকে 0.4 সেকেন্ড পর্যন্ত আমরা বলতে পারি এটা ভ্যারি করে এরকম। কেউ যদি টায়ার্ড থাকে বেশি তাহলে তার রিঅ্যাকশন টাইম কী হবে, বেশি হবে। কেউ যদি চোখে ঘুম থাকে তাহলে তার রিঅ্যাকশন টাইম কী হবে, বেশি হবে। অনেক সময় আসে না অ্যাটেনশন লেভেল কি কম, যেমন আমাদের ক্লাসে যেটা হয়, ধরেন আপনি যখন অ্যাটেনশন দিচ্ছেন না, যখন কোনো কোয়েশ্চেন করি, হঠাৎ করে আপনাকে যখন কোয়েশ্চেন করি তখন বলে স্যার হ্যাঁ রিয়েক্ট করে আপনি তাকাই থাকেন এরকম করে, তাহলে রিঅ্যাকশন টাইমটা তখন কী হয়, বেড়ে যায়। অ্যাটেনশন লেভেল যদি কম থাকে, টায়ার্ড থাকলে কী হয়, রিঅ্যাকশন টাইমটা বেড়ে যায়। তারপরে স্ট্রেসে থাকলে, তারপরে হ্যাঁ এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা এলডারলি পিপল তাদের কিন্তু রিঅ্যাকশন টাইম একটু কি বেশি হয়। তারা বলার পর বুঝে উঠতে কি সময় লাগে, তো আপনাদেরকে তাকায় থাকে কিছুক্ষণ, তারপরে যায় হয়তো কি রিয়্যাক্ট করে। আচ্ছা, তারপরে ড্রাগের তো এফেক্ট তো আসেই। আচ্ছা, তাহলে আমরা বললাম, তাহলে এইখানে এক্সাম্পলটা যদি দিই, তাহলে কোনো হ্যাজার্ড যদি আপনি দেখেন, কোনো কিছু যদি অ্যাকচুয়ালি যেটা দেখলেন আপনি যখন দেখার পর, তাহলে আপনি গাড়ি যখন চালাইতেছেন আর কি, একটা হ্যাজার্ড দেখার পর আপনি কী করার কথা, ব্রেক অ্যাপ্লাই করার কথা না? তাহলে না, পারি না আমরা। কেন? ওই যে ডিলেটার কারণে। তো ডিলে হওয়ার কারণে বেসিক্যালি আমরা কোনো কিছু দেখার পর এবং ব্রেক অ্যাপ্লাইয়ের আগে থেকে আমরা কিছু টাইম কী হয়ে যায়, স্প্যান্ড হয়ে যায়, যেটাকে আমরা বার বলতেছি কি হিউম্যান রিঅ্যাকশন এরর। তাহলে আমরা এটা বোঝানোর জন্য একটা গ্রাফ করি, আমি একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ করি। তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ওয়াই অ্যাক্সিসে আমি রাখছি কি ভেলোসিটি, আর এক্স অ্যাক্সিসে কি রাখলাম, টাইম রাখলাম। তাহলে যখন টাইম যখন 0, তখন আমরা মানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছিল, কিছু দেখছিলাম বা অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল। দেখার পর তো আমরা কি করতে পারি না, গাড়িটা চলতেছিল কিন্তু এর আগেই একটা স্পিডে, সার্টেন স্পিডে চলতেছিল। তো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কী করতে পারতেছি না, ব্রেক অ্যাপ্লাই করতে পারতেছি না, রিঅ্যাক্ট করতে পারতেছি না। ধরেন একটা সার্টেন টাইম পর, টাইম টি ইজুলো 0-তে দেখছি, আর এই টাইম পর স্মল টি যেটা বললাম, এটা যেটা লেভেল করলাম, এই টাইম টি এর পর তারপরে যাই রিঅ্যাক্ট করলাম, মানে ব্রেক দিতে করবো না, রিঅ্যাক্ট করা মানে। তাহলে ব্রেক অ্যাপ্লাই যখন করলাম, এর আগ পর্যন্ত আমার ইনিশিয়াল স্পিড যেটা ছিল, কিছুক্ষণ পর্যন্ত ওই স্পিড আমি ট্রাভেল করে ফেলবো। যখন ব্রেক অ্যাপ্লাই করলাম তখনই তো আমার স্পিড কী করা শুরু করবে, কমা শুরু করবে না, স্লো ডাউন করা শুরু করবে। তাহলে একদম ইউনিফর্ম ডিসেলারেশন, একদম স্ট্রেট লাইন হবে। আমি পারি নাই ড্র করতে, বেসিক্যালি এটা কিন্তু স্ট্রেট লাইন হবে, আমি মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। তাহলে ইউনিফর্ম ডিসেলারেশন করে আমি ফাইনালি কী হলো, গাড়িটা স্টপ হলো, রেস্টে চলে আসলো। তাহলে এই যে বারবার যেটা বলতেছি
যে এই ডিলের মধ্যে এই ডিলেটা হওয়ার কারণে আপনি যে ডিস্টেন্সটা ট্রাভেল করে ফেলেন ওই ডিস্টেন্সটাকে বেসিক্যালি আমরা কী বলি, থিঙ্কিং ডিস্টেন্স বলি। আর এরপরে যখন রিয়েক্ট করলেন, দ্যাট মিনস ব্রেক অ্যাপ্লাই করলেন, ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে স্টপ হওয়ার আগ পর্যন্ত আপনি যে ডিস্টেন্সটা ট্রাভেল করেন ওটাকে আমরা কী বলি, ব্রেকিং ডিস্টেন্স। আর দুটোটাকে একসাথে অ্যাড করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা স্টপিং ডিস্টেন্স বলি পুরোটা টোটাল। এটাও আমরা জানি, একটু রিকল করো যে স্পিড ভার্সেস টাইম গ্রাফের বা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কাকে রিপ্রেজেন্ট করে। দুইটা জিনিস রিকল করবো, একটা হচ্ছে কি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। একটু পজ দিয়ে ভিডিওটা, তারপর একটু রিকল করো, তারপরে ম্যাচ করে নাও আমি যা বলতেছি তার সাথে। তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে বেসিক্যালি আপনার অ্যাক্সিলারেশনকে, আর এরিয়া আন্ডার দ্য গ্রাফ রিপ্রেজেন্ট করে আপনার ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্সকে। আচ্ছা, তাহলে এরিয়া আন্ডার গ্রাফ হচ্ছে কোনটা, আমি ভাগ করি পুরোটা এরিয়া গ্রাফটা, পুরোটা হচ্ছে ট্রাপিজিয়াম, পুরোটাই হচ্ছে ট্রাপিজিয়াম এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আন্ডার গ্রাফ। আর আপনি রিঅ্যাকশন টাইমের মধ্যে যে ডিস্টেন্সটা ট্রাভেল করতেছেন, যে এরিয়া আন্ডার গ্রাফটা, যেটা বেসিক্যালি হচ্ছে কি এই রেক্টেঙ্গেলটা, ওটাকে আমরা বলতেছি কি থিঙ্কিং ডিস্টেন্স, যেটা হচ্ছে এই কোয়েশ্চেনের এই পার্টটা থিঙ্কিং ডিস্টেন্স। আর ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে বাকি যে ডিস্টেন্সটা ট্রাভেল করছেন স্টপ হওয়ার আগ পর্যন্ত, ওটাকে আমরা কি বলতেছি, ব্রেকিং ডিস্টেন্স। তাহলে দোনোটা একসাথে, যেটা হচ্ছে এই কোয়েশ্চেনের এই ডায়াগ্রামের এই পার্টটা ফিগার 1.1-এ, দোনোটা একসাথে আমরা কি বলি, স্টপিং ডিস্টেন্স বলি। তাহলে দেখেন থিঙ্কিং ডিস্টেন্স যেটা বললাম যে এরিয়া আন্ডার গ্রাফটা, এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে কি লেন্থের উপর, মানে এটা যেহেতু রেক্টেঙ্গেল বললাম, রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু উইথ। তাহলে আমি একটা কাজ করি, এটাকে আমি কি বলি, এই পুরোটাকে আমি কি বলি, এটাকে লেন্থ বলি, মানে স্পিডটাকে বা ভেলোসিটিকে আমি কি বললাম, লেন্থ বলতেছি, আর টাইমটাকে আমি কি উইথ বলতেছি। তাহলে আপনি যদি এখন এই এরিয়ার গ্রাফটা বের করতে চান, তাহলে কী করবেন, লেন্থ ইন্টু উইথ করবেন না, তাহলে তো কী হবে, আপনার থিঙ্কিং ডিস্টেন্সটা বের হবে, যেটা হচ্ছে এই এরিয়া না গ্রাফটা। তাহলে বেসিক্যালি এই থিঙ্কিং ডিস্টেন্সটা আপনার, তার মানে এই পুরো এরিয়াটা ডিপেন্ড করতেছে দেখেন আপনার টাইম আর স্পিডের উপর, লেন্থ আর উইথের উপর। আমি লেন্থ ধরলাম কাকে, ভেলোসিটিকে, আর উইথ ধরছি কাকে, টাইমকে। তাহলে আপনার যদি এখন এই এরিয়ার গ্রাফটা যদি বেশি হয়, বড় হয়, তার মানে হচ্ছে আপনার থিঙ্কিং ডিস্টেন্সটা কী হবে, বেশি হবে। তার মানে এটার এরিয়াটা যদি বেড়ে যায়, এটা সামহাও এভাবেও বাড়তে পারে, অথবা কি হইতে পারে, এভাবেও বাড়তে পারে না, পুরো এরিয়া গ্রাফটা রেক্টেঙ্গেলটা। তাহলে বেসিক্যালি এটা ডিপেন্ড করতে দুজনের জিনিসের উপর, আইদার স্পিড বেড়ে গেলে তখন এরিয়াটা বেড়ে যাবে, টাইম বেড়ে গেলে তখনও কী হবে, এরিয়াটা বেড়ে যাবে। তাহলে থিঙ্কিং ডিস্টেন্সটা ডিপেন্ড করতেছে দুইটা ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে কি আপনার ইনিশিয়াল স্পিড, আর একটা হচ্ছে কি আপনার রিঅ্যাকশন টাইমের উপর। তাহলে রিঅ্যাকশন টাইম যদি বেশি হয়, দ্যাট মিনস আপনি যদি টায়ার্ড থাকেন, টায়ার্ড থেকে যদি গাড়ি চালান, তখন আপনার রিঅ্যাকশন টাইম বেশি হবে, তখন আপনার থিঙ্কিং ডিস্টেন্সও বেড়ে যাবে। আর যদি আপনার ইনিশিয়াল স্পিডটা যদি বেশি হয়, জোরে গাড়ি চালিয়ে আসতেছেন, তাহলে আপনার কী হবে, থিঙ্কিং ডিস্টেন্সটা বেড়ে যাবে। ওভারঅল এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কোথায়, স্টপিং ডিস্টেন্সের উপর। ওকে, তাহলে এরপরে আমরা ব্রেকিং ডিস্টেন্স নিয়ে কথা বলি। তাহলে ব্রেকিং ডিস্টেন্স নিয়ে আমরা বলতেছি, দেখেন আর ব্রেকিং ডিস্টেন্স বোঝার জন্য আপনার বেসিক্যালি দ্যাট মিনস ব্রেকিং ডিস্টেন্সটা রিপ্রেজেন্ট করতেছে কোনটা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া অ্যান্ড দ্য গ্রাফটা। আচ্ছা, তাহলে এখন যেটা বোঝা উচিত আপনার এখানে হচ্ছে, সেটা গ্রেডিয়েন্ট নিয়ে আগে বোঝানো উচিত। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমরা বললাম অ্যাক্সিলারেশন রিপ্রেজেন্ট করে, বেসিক্যালি পজিটিভ গ্রেডিয়েন্ট। আর নেগেটিভ গ্রেডিয়েন্ট, এই গ্রাফের গ্রেডিয়েন্টটা কিন্তু নেগেটিভ হবে, এই জায়গায় এই পোর্শনের গ্রেডিয়েন্টটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে না? কারণ আপনি যখন y2 মাইনাস y1 করবেন, y2টা তো ছোটো হবে, ঠিক আছে না? মানে ওয়াইয়ের ভ্যালু যেহেতু ডিক্রিজ করতেছে, আপনি যখন গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করবেন, গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করার রুলস কি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে দেখেন তো ওয়াইয়ের ভ্যালু কমে যাচ্ছে না, তাহলে 100% y2টা y1-এর চেয়ে ছোটো হবে, y2টা। তাহলে y2টা যদি y1-এর চেয়ে ছোটো হয়,
আপনি যদি আবার ছোটোটা থেকে যদি বড়োটা মাইনাস করেন তাহলে নেগেটিভ আসবে না। তাহলে এই জন্যই বললাম আমরা এই গ্রাফের গ্রেডিয়েন্টে কী আসবে, স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্টে নেগেটিভ আসবে। আচ্ছা, তাহলে নেগেটিভ যদি আসে তার মানে হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ আসে তার মানে হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, আর নেগেটিভ অ্যাক্সিলারেশনকে আপনারা কী বলেন, ডিসেলারেশন বললেন না? তাহলে ইন শর্ট আমি এই গ্রাফের গ্রেডিয়েন্টটাকে আমরা ডিসেলারেশন বলবো, এই গ্রাফের গ্রেডিয়েন্টটাকে ডিসেলারেশন বলবো। তাহলে এখন দেখেন তো, খেয়াল করে দেখেন, যদি আপনার আচ্ছা আরেকটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেটা আপনারা আমি প্রায় সময় দেখছি যারা ভুলেই ফেলেন, সেটা হচ্ছে দেখেন একটা গাড়ি যখন ধরেন সামনের দিকে যাচ্ছে এভাবে, তার মোশনটা দিক দিয়ে ধরেন 20 মিটার পার সেকেন্ডে সামনের দিকে যাচ্ছে, যখন ব্রেক অ্যাপ্লাই করবে, ব্রেক অ্যাপ্লাই করার পর কিন্তু কোনো ড্রাইভিং ফোর্স থাকে না। তাহলে বেসিক্যালি তখন পুরোটাই হচ্ছে ব্রেকিং ফোর্স, আর ব্রেকিং ফোর্স অলওয়েজ মোশনের অপোজিট অ্যাক্ট করবে। মেক সেন্স? আপনি ব্রেক করছেন স্টপ করার জন্যই তো না, স্লো ডাউন করার জন্য। তাহলে 100% ব্রেকিং ফোর্সটা মোশনের অপোজিটে কাজ করবে। তাহলে আমার ব্রেকিং ফোর্সটা হচ্ছে এদিকে। তাহলে বেসিক্যালি যেটা রেজিস্টিভ ফোর্স, কারণ মোশনকে রেজিস্ট করবে, তাহলে ব্রেকিং ফোর্সটাকে আমরা রেজিস্টিভ ফোর্স বলতে পারি। তাহলে এই ব্রেকিং ফোর্সটাই হবে একমাত্র ফোর্স যখন আপনি ব্রেক অ্যাপ্লাই করবেন। তাহলে ব্রেকিং ফোর্সে যদি একমাত্র ফোর্স হয়, তাহলে আমরা বলতে পারি ব্রেকিং ফোর্সটাই হবে আমার রেজাল্টেন্ট ফোর্স, যেহেতু ফরওয়ার্ড কোনো ফোর্স নাই অ্যাড করার জন্য বা সাবট্রাক্ট করার জন্য। তাহলে ব্রেকিং ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন হচ্ছে কি, MA। তবে এইটাকে আমরা এখানে অ্যাক্সিলারেশন বলবো না, এইটাকে আমরা বলবো এখানে ডিসেলারেশন। কারণ কেন? কারণ ব্রেকিং ফোর্সের কারণে আমরা জানি সে স্লো ডাউন করবে, স্লো ডাউন করলেই সেটাকে আমরা কী বলি, ডিসেলারেশন বলি। তাহলে এইটাকে আমরা ডিসেলারেশন বলবো। আর মনে রাখবেন এই ব্রেকিং ফোর্সটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার ফ্রিকশনাল ফোর্সের উপর, ফ্রিকশনাল ফোর্সের উপর, মানে আপনার রোডের সারফেসের সাথে টায়ারের যে ফ্রিকশনাল ফোর্স ওটার উপর ডিপেন্ড করবে। ফ্রিকশনাল ফোর্স যত বেশি হবে আপনার ডিসেলারেশন তত কী হবে, বেশি হবে। আর ডিসেলারেশন বেশি হওয়া মানে হচ্ছে এই যে নেগেটিভ গ্রেডিয়েন্ট যেটা বলছিলাম, যেটা ডিসেলারেশনকে রিপ্রেজেন্ট করে, ওটা আরও কী হওয়া, বেশি হওয়া। তাহলে ওটা যদি বেশি হয় তাহলে কী হবে, তখন দেখেন তো গ্রাফটা মোর স্টিভ হবে না? তাহলে ডিসেলারেশন যদি বেশি হয় তাহলে আমরা বলছি গ্রাফটা মোর স্টিভ হবে। তাহলে মোর স্টিভ যদি হয় দ্যাট মিনস টাইম যদি কম লাগে তাকে স্টপ করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এরিয়ানাল গ্রাফটা কী হচ্ছে, ডিক্রিজ করতেছে না? তার মানে হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স কী হবে, ডিক্রিজ করবে। তাহলে ব্রেকিং ডিস্টেন্স ডিক্রিজ করতেছে কোন সময়, যখন ডিসেলারেশন হাই হবে। আর ডিসেলারেশন হাই হবে কোন সময়, যখন ব্রেকিং ফোর্স কী হবে, হাই হবে। আর ব্রেকিং ফোর্সটা কাদের উপর ডিপেন্ড করে, ব্রেকিং ফোর্সটা ডিপেন্ড করে ফ্রিকশনাল ফোর্সের উপর। তাহলে ফ্রিকশনাল ফোর্স কীভাবে বাড়াইতে পারেন আপনি, রোড যদি রাফ হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। আপনি যদি নতুন টায়ার কিনেন, গ্রিপ যদি কী হয়, বেশি হয়, তখন ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। তাহলে ইন শর্ট আমরা যদি সামারি করি, তাহলে ফ্রিকশনাল ফোর্স যদি আমরা মানে আমরা ব্রেকিং ডিস্টেন্স নিয়ে যদি লিখি, তাহলে লেখা উচিত কী হবে, ব্রেকিং ডিস্টেন্স কমবে নাকি বাড়বে। যদি আমরা দেখি যে নতুন টায়ার দিছে তার মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, এটা আমরা বলবো। অথবা রাফ সারফেস বললো তাও বলবো যে কি ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজেস। তাহলে ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করা মানে হচ্ছে আপনার ডিসেলারেশন কী করা, ইনক্রিজ করা। তাহলে ডিসেলারেশন যদি ইনক্রিজ করে দ্যাট মিনস ইট উইল টেক লেস টাইম টু স্টপ। তার মানে হচ্ছে তখন এটা বলার দরকার নেই, এটা জাস্ট আমরা মাথায় রাখবো বোঝার জন্য যে এরিয়ানাল গ্রাফটা কী হবে, কমে যাবে। তাহলে এরিয়ানাল গ্রাফ কমে যাওয়া মানে হচ্ছে ওভারঅল ব্রেকিং ডিস্টেন্স কমে যাওয়া, আর ব্রেকিং ডিস্টেন্স কমে যাওয়া মানে হচ্ছে থিঙ্কিং ডিস্টেন্সটাও কি, স্টপিং ডিস্টেন্সটাও কি কমে যাওয়া। তো আশা করি এই টপিকটাতে মানে এটা নিয়ে আমি ইন শর্ট যেভাবে বললাম আপনাদেরকে হেল্প করবে। তাহলে আমরা যদি কোয়েশ্চেনটা করি, এখন কোয়েশ্চেন নাম্বার 1 যদি সলভ করি, ক্যালকুলেট বললো 1A, calculate the total stopping distance for the car on the wet road. ওয়েট রোডের মধ্যে তাহলে আমরা থিঙ্কিং ডিস্টেন্স কত পাচ্ছি, থিঙ্কিং ডিস্টেন্স দেখছি আমরা 18, আর স্টপিং ডিস্টেন্স হচ্ছে কত, ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে 60। তার দুটোটা অ্যাড করলে আমরা পাচ্ছি কত, 78 মিটার। তাহলে প্রথমটার আনসার হচ্ছে কত, 78 মিটার। তো এখানে 100% আপনারা মনে রাখবেন, ইউনিট লিখতে ভুলবেন না, ইউনিটটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে কি বললো 1B-তে, কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য থিঙ্কিং ডিস্টেন্স ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বিটুইন দ্য সিইং এ হ্যাজার্ড অ্যান্ড অ্যাপ্লাই দ্য ব্রেকস বলতে পারি। ওকে, আমরা অলরেডি এগুলো নিয়ে বলে ফেলছি, তাহলে সেজন্য আমি জাস্ট আনসারগুলো লিখে দিচ্ছি এখানে। এরপরে বললো সাজেস্ট ওয়াই থিঙ্কিং ডিস্টেন্স ইজ দ্য সেম অ্যাজ অন দ্য বোথ রোডস। থিঙ্কিং ডিস্টেন্সটা কেন সেম, তাহলে আমরা কী বলছিলাম, থিঙ্কিং ডিস্টেন্স বেসিক্যালি ডিপেন্ড করে এই দুটো জিনিসের উপর, একটা হচ্ছে ইনিশিয়াল স্পিড আর একটা হচ্ছে রিয়েকশন টাইম। তার মানে হচ্ছে তাদের রিয়েকশন টাইমটা সেম,
এবং স্পিডও ইনিশিয়াল স্পিডও সেম, তাহলে আমরা কী বলবো, সাজেশনে বলতেছি তাহলে রিয়েকশন টাইম ইজ সেম অ্যান্ড দ্য ইনিশিয়াল স্পিড ওকে। এরপরে আমরা সি রোমান টুতে যাই, তারা বললো কি এক্সপ্লেন ওয়াই দ্য ব্রেকিং ডিস্টেন্স ইজ লার্জার ওয়ান দ্য রোড ইজ ওয়েট। তাহলে যখন রোড ওয়েট হবে তাহলে আমরা কি বললাম, তখন ব্রেকিং ফোর্সটা কমে যাবে। কেমনে কমে যাবে, কারণ রোড ওয়েট হলে তো ফ্রিকশনাল ফোর্স কমে যাবে, কারণ আমরা বলছি ব্রেকিং ফোর্সটা বেসিক্যালি ডিপেন্ড করে কার উপর, ফ্রিকশনাল ফোর্সের উপর। তাহলে রোড যদি ওয়েট হয়, স্লিপারি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার ফ্রিকশনাল ফোর্স কমে যাবে। ফ্রিকশনাল ফোর্স কমে গেলে ফ্রিকশনাল ফোর্স যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ব্রেকিং ফোর্সটাও কী হবে, কমে যাবে। আর ব্রেকিং ফোর্স যদি কমে যায় তাহলে ডিসেলারেশনটা কী হবে, কমে যাবে। তাহলে ডিসেলারেশন কমে যাওয়া মানে হচ্ছে, এখানে দেখেন এই গ্রাফে যেখানে আমরা ডিসেলারেশন মেন করতেছিলাম নেগেটিভ গ্রেডিয়েন্ট, তাহলে সেটা লেস স্টিপ হবে। তাহলে লেস স্টিপ যদি হয় তাহলে দেখেন টাইম টু স্টপ দ্য কার উইল বি মোর। তাহলে টাইম যদি বেশি লাগে তাহলে সেক্ষেত্রে এরিয়ানটা গ্রাফটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে না। তাহলে তার মানে হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে, ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাওয়া তার মানে ওভারঅল স্টপিং ডিস্টেন্সটা কীভাবে বেড়ে যাবে। তা আমরা যা এখানে বুঝলাম সেটাই লিখবো। তাহলে ওয়েট সারফেস হলে আমরা প্রথমে যেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবো সেটা হচ্ছে ফ্রিকশন নিয়ে। ফ্রিকশন নিয়ে বলতেই হবে ফ্রিকশন ইজ লোয়ার ওয়েন দ্য কি রোড ইজ ওয়েট, ফ্রিকশন ইজ লেস। তাহলে এরপরে কী বলবো আমরা, ফ্রিকশন যদি লেস হয় তাহলে ডিসেলারেশন উইল বি লেস, ডিসেলারেশনটা is less, that is takes longer time to stop, কোয়েশ্চন নাম্বার 1টা আমরা এইভাবে সলভ করলাম। একটু হিজিবিজি হয়ে গেছে, একটু পজ দিয়ে আস্তে, যেখানে বুঝবেন না সেখানে আবার কি করবেন, একটু আবার টেনে সামনের দিকে, তারপর আবার একটু দেখবেন। তো আমি চেষ্টা করছি এই টপিক রিলেটেড যে কথাগুলো আছে ওগুলো ইন শর্ট যতটুকু বলা যায় ততটুকু আপনারা একটু মনোযোগ দিয়ে কয়েকবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 2, figure 3.1 shows the vertical forces on a rocket. Calculate the resultant force on the rocket. The resultant force মানে হচ্ছে আপওয়ার্ড মাইনাস ডাউনওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড মাইনাস আপওয়ার্ড এভাবে করে করবো। তাহলে সেক্ষেত্রে দেখেন ডাউনওয়ার্ড দুইটা ফোর্স সেম ডিরেকশনে, তাহলে আমরা ধরুন অ্যাড করবো। তাহলে 43 আর 2.4টা অ্যাড করলে বেসিক্যালি আপনি পাচ্ছি কত, 45.4। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে এখানে 45.4। এরপরে হচ্ছে আপওয়ার্ড ফোর্স হচ্ছে 70, আপওয়ার্ড হচ্ছে 74.2। তারপরে নেট ফোর্স বের করার জন্য, রেজাল্ট ফোর্স বের করার জন্য আপওয়ার্ড মাইনাস ডাউনওয়ার্ড, দ্যাট ইজ 74.2 মাইনাস 45.4 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, আপনার 28.8। তাহলে নেট ফোর্স হচ্ছে বা রেজাল্ট ফোর্স হচ্ছে কত, 28.8 নিউটন। আচ্ছা, তো ডাইরেকশন কোন দিকে, রেজাল্ট ফোর্সের ডাইরেকশন যেটা বড় সেদিকেই হবে। কোনটা বড়, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড ফোর্সটা বড়, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, আপওয়ার্ড। রেজাল্ট ফোর্সের ডিরেকশন ম্যাগনিটিউডটা আমরা বললাম 28.8। এরপরে বললো বিতে ফিগার 3.2 শোজ দ্য স্পিড অ্যান্ড ডাইরেকশন অফ মোশন অফ অ্যান অবজেক্ট অ্যাট এ পয়েন্ট ইন টাইম। আচ্ছা, অ্যাট এ পয়েন্ট ইন টাইম দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য অবজেক্ট ইজ 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আপনার 0 ফর 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর্যন্ত কোনো রেজাল্টেন্ট ফোর্স ছিল না। ডিডিউস দ্য স্পিড অ্যান্ড ডাইরেকশন অফ ইটস মোশন আফটার 5 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর্যন্ত যদি রেজাল্টেন্ট ফোর্স 0 থাকে তাহলে আফটার 5 সেকেন্ড তাহলে ওখানেও রেজাল্টেন্ট ফোর্স কী থাকবে, 0 থাকবে। ইন্ডিকেট দ্য স্পিড অ্যান্ড ডিরেকশন অফ দ্য অবজেক্ট বাই ড্রয়িং এ লেভেলড অ্যারো, ওকে, যেটা বোল করে দিছে, নেক্সট টু দ্য অবজেক্ট ইন ফিগার 3.3। আচ্ছা, তাহলে আমরা বললাম দেখেন যদি, তাহলে এখন যেটা বলতেছিলাম, তাহলে যেহেতু রেজাল্টেন্ট ফোর্স 0 10 সেকেন্ড পর্যন্ত, তাহলে সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা বলতে পারি নিউটনস ফার্স্ট ল অনুযায়ী অবজেক্টের স্টেট অফ মোশনের কোনো চেঞ্জ আসবে না। দ্যাট মিনস যদি রেস্টে থাকতো তাহলে রেস্টেই থাকবে, আর যদি মোশনে থাকে যে স্পিডে থাকবে, যে ডিরেকশনের দিকে যাবে, ওই স্পিডটাই ওই ডিরেকশনে কী করবে, মেনটেন করবে। তাহলে সেই অনুযায়ী নিউটন ফার্স্ট ল অনুযায়ী তাহলে ওর স্পিড কী থাকবে, 150 থাকবে সেম ডিরেকশনে, 150 মিটার পার সেকেন্ড সেম ডিরেকশনেই থাকবে অবজেক্টটা। এই অ্যারোটা আমরা ড্র করে দেবো, লেভেল করে দেবো।
এরপরে যাচ্ছি আমরা নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3-তে বললো ক্যালকুলেট দ্য স্টপিং ডিস্টেন্স ফর দ্য কার। তাহলে 21 + 75 করলে কত আসতেছে? 96 মিটার লিখলাম। এরপরে দ্য কার ইজ নাও ফিটেড উইথ নিউ টায়ার্স। ওকে, নিউ টায়ার্স কি পয়েন্ট লিখলাম। অ্যাট এ স্পিড গ্রেটার দেন 100 km/h। তাহলে এর আগে কিন্তু আমাদের স্পিড যেটা আমাদের স্টপিং ডিস্টেন্স দিয়ে দিল 96 বের করছি, থিঙ্কিং ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স, ওখানে কিন্তু তার ইনিশিয়াল স্পিড কত ছিল? 100 km/h ছিল। এখন বিতে বলতেছে তার গাড়ির স্পিড এখন 100 km/h চেয়েও কি বেশি। কিন্তু একটা কি পয়েন্ট দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দ্য টোটাল স্টপিং ডিস্টেন্স ইজ সেম ইন এ। স্টপিং ডিস্টেন্স কিন্তু সেম আছে। আচ্ছা, তাহলে স্টপিং ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে আমরা বলতে পারি যে ব্রেকিং ডিস্টেন্স আর থিঙ্কিং ডিস্টেন্স মিলে একটা বাড়লে আর একটা কমবে, কিন্তু টোটালটা কি থাকবে? সেম থাকবে। বি রোমান 1-এ যায় স্টেট অ্যান্ড এক্সপ্লেইন। তাহলে দুইটার জন্য আলাদা আলাদা করে কি বাস স্টেটও করতে হবে আবার এক্সপ্লেইনও করতে হবে। স্টেটটা ওয়ান ওয়ার্ডে বা ওয়ান সেন্টেন্সে হয়ে যায়, এক্সপ্লেনেশনটা আপনাকে বেসিক্যালি কী করতে হবে? ইন টার্মস অফ আপনার যে ফ্যাক্টরসগুলো আছে ওই ফ্যাক্টর দিয়ে কী করতে হবে? ডিসক্রাইব করতে হবে। তাহলে স্টেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য ইফেক্ট দ্যাট দ্য ইনক্রিজ ইন স্পিড and the use of new tires have on the thinking ডিস্টেন্সের উপর ইফেক্টটা কী। তা আমরা জানি স্পিড যদি ইনক্রিজ করে ইনিশিয়াল স্পিড, তা আমরা লাস্ট কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা অনেকটুকুই বলছি এখানে যে স্পিড যদি ইনক্রিজ করে তাহলে এরিয়া না গ্রাফটা ইনক্রিজ করবে। দ্যাট মিনস থিঙ্কিং ডিস্টেন্সে কী করবে? ইনক্রিজ করবে। তাহলে ইফেক্টটা কি লিখবো? ইনক্রিজেস। ওয়ান ওয়ার্ডে আনসার। এটা হচ্ছে স্টেটের জন্য। এক্সপ্লেনেশনে এখন আমাদের কী লাগবে? আমরা ডিসক্রাইব করবো কেন ইনক্রিজ করবে। তাহলে আমরা বলতেছি দেখেন, যদি আপনার স্পিড যদি ইনক্রিজ করে ইনিশিয়াল স্পিড, টাইম যদি সেম হয়, মানে রিয়েকশন টাইম যদি সেম হয়, তাহলে বেসিক্যালি আমরা বলতেছি আপনার এরিয়ান দ্য গ্রাফটা কী করবে? ইনক্রিজ করবে। দ্যাট মিনস থিঙ্কিং ডিস্টেন্সটা কী করবে? ইনক্রিজ করবে। তাহলে আমরা কী বলতেছি? এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশনটা হচ্ছে স্পিড ফাস্টার, স্পিড গ্রেটার, though time unchanged, মানে রিয়েকশন টাইমটা দো কি সেম থাকবে, কিন্তু স্পিড গ্রেটার হওয়ার কারণে আপনার এরিয়া দ্য গ্রাফ দ্যাট মিনস থিঙ্কিং ডিস্টেন্সটা কী হবে? বেশি হবে। এরপরে বি রোমান 2-তে যায় আবার স্টেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য ইফেক্ট অন দ্য increase in speed and the new tires have on the braking distance। তো এখানে একটা কনফিউশন আসে, কিন্তু আমি কনফিউশনটা পরে বলতেছি, আগে জাস্ট একদম ডাইরেক্ট আনসার যেটা চলে আসে সেটাই লিখি। তাহলে নিউ টায়ার্স হলে আমরা বলতেছি ব্রেকিং ফোর্স কী হবে? বেশি হবে। তাহলে ব্রেকিং ফোর্সই হচ্ছে কিনা রেজাল্টেন্ট ফোর্স, আর ব্রেকিং ফোর্স ইজ ইকুয়াল টু MA। আর ব্রেকিং ফোর্স যেহেতু মোশনের অপোজিট অ্যাক্ট করে, তাহলে আমরা বললাম অবজেক্ট স্লো ডাউন হবে। আর অবজেক্ট স্লো ডাউন করলে তখন তাকে অ্যাক্সিলারেশনটাকে আমরা, মানে এইটাকে অ্যাক্সিলারেশন না বলে আমরা ডিসেলারেশন বলবো এইটাকে। তাহলে দেখেন এখন ব্রেকিং ফোর্স ইনক্রিজ করে, ব্রেকিং ফোর্স ডিপেন্ড করে কার উপর? আমরা বলি ফ্রিকশনাল ফোর্সের উপর। তাহলে যদি নতুন টায়ার হয়, তাহলে নতুন টায়ার হলে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, দ্যাট মিনস ব্রেকিং ফোর্স কী হবে? বেশি হবে। ম্যাস যেহেতু কনস্ট্যান্ট কারেন্ট, তাহলে ব্রেকিং ফোর্স যদি ইনক্রিজ করে তাহলে তার মানে হচ্ছে ডিসেলারেশন ইনক্রিজ করবে। আর ডিসেলারেশন যদি ইনক্রিজ করে তার মানে তার লেস টাইম লাগবে। লেস টাইম লাগলে তার 100% তার কি ব্রেকিং ডিস্টেন্সটা কী করবে? ডিক্রিজ করবে। তাহলে আমরা লিখে দিই এখানে, স্টেট করে দিই, স্টেটটা হচ্ছে কি? ডিক্রিজ করবে কি? ব্রেকিং ডিস্টেন্স। কেন? এক্সপ্লেনেশন কি বলবো? এক্সপ্লেনেশনটা হচ্ছে বিকজ নিউ টায়ার মিনস ফ্রিকশনাল ফোর্স ইজ গ্রেটার। ফ্রিকশনাল ফোর্স ইজ গ্রেটার। ফ্রিকশনাল ফোর্স যদি গ্রেটার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকিং ফোর্সও কী হবে? অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকিং ফোর্স গ্রেটার, অথবা আমরা যেটা বলতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসেলারেশন গ্রেটার। এটা বললে সবচেয়ে ভালো। ডিসেলারেশন নিয়ে বলাটা ভেরি মানে সিগনিফিক্যান্ট। আমি মনে করি এটা কি জানা উচিত স্টুডেন্টদের। ডিসেলারেশন ইজ গ্রেটার, অথবা আরেকভাবে বলতে পারে ডিসেলারেশনের যদি আপনার দুটোটাই লেখা উচিত। ডিসেলারেশন ইজ গ্রেটার অ্যান্ড ইট উইল টেক লেস টাইম টু স্টপ। it will take less time to stop. ওকে, এখানে যে কনফিউশনটা আসে বললাম বাচ্চাদের, সেটা হচ্ছে দেখেন স্যার এখানে স্পিডের কোনো ইফেক্ট থাকবে না ব্রেকিং ডিস্টেন্সের উপর? স্পিড যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এরিয়ান দ্য গ্রাফটা কী করবে? ইনক্রিজ করবে না স্যার স্পিড যদি বেশি হয়? দো আপনার কি ডিসেলারেশনটা অনেক হাই, তারপরেও স্যার কি
স্পিড যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আমরা জানি ব্রেকিং ডিস্টেন্স কী করতে পারে, ইনক্রিজ করতে পারে, এরিয়া না গ্রাফটা বেড়ে যেতে পারে ব্রেকিং ডিস্টেন্সের। আমি বললাম হ্যাঁ হইতে পারে, এক্স্যাক্টলি 100% কারেক্ট আপনি যেভাবে চিন্তা করতেছেন, কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন একটা হিন্ট দিয়ে দিয়েছে। এই যে আমি কী করছিলাম এখানে দেখেন লেভেল করছিলাম যে টোটাল স্টপিং ডিস্টেন্স ইজ দ্য সেম। যেহেতু স্টপিং ডিস্টেন্স সেম, তাহলে স্টপিং ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে আমরা যেহেতু বললাম রোমান 1-এ যে থিঙ্কিং ডিস্টেন্স কী হবে, বাড়বে 100%। যেহেতু স্পিড ইনিশিয়াল স্পিড বেশি, তাহলে আপনার 100% আপনার কি থিঙ্কিং ডিস্টেন্সটা কী করবে, ইনক্রিজ করবে। তাহলে টোটাল স্টপিং ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, তাহলে থিঙ্কিং ডিস্টেন্স যদি ইনক্রিজ করে তাহলে আমরা বলতে পারি শিওর ব্রেকিং ডিস্টেন্সটা কী করবে, ডিক্রিজ করবে। তাহলে ব্রেকিং ডিস্টেন্স যেহেতু ডিক্রিজ করবে ব্রেকিং ডিস্টেন্সটা, যেহেতু আমরা বললাম টোটাল স্টপিং ডিস্টেন্সটা কি কনস্ট্যান্ট, তাহলে থিঙ্কিং ডিস্টেন্স যেহেতু ইনক্রিজ করতেছে ব্রেকিং ডিস্টেন্স ডিক্রিজ করতেই হবে। তাহলে সেই জন্যই বললাম দো স্পিড হায়ার, তারপর আমরা বলতেছি ব্রেকিং ডিস্টেন্সটা 100% কী করবে, ডিক্রিজ করবে। এই জন্য আমরা স্টেটমেন্টে এত কনফিডেন্টলি বলছি। ক্লিয়ার আমার কথা? ওকে, এরপর নাম্বার 4-এ যাচ্ছে। ফিগার 3.1 shows the horizontal forces acting on a boat. Calculate the resultant force acting on the boat in figure 3.1. Size of the resultant force, direction of the resultant force. এটা সিমিলার একদম কিসের মতো আমরা যেটা নাম্বার 2-তে করছিলাম অনুকম। Suggest what causes the 80 Newton force on the boat in figure 3.1. তাহলে যেহেতু রেজাল্টেন্ট ফোর্স আছে, রেজাল্টেন্ট ফোর্স থাকলে 80 নিউটন ফোর্সটা কোন দিকে, তাহলে এরপরে সাজেস্ট হোয়াট কজেস দ্য 80 নিউটন ফোর্স অন দ্য বোট, মানে 80 নিউটন ফোর্সগুলো যে ব্যাকওয়ার্ড ফোর্সগুলো, এগুলোর রিজন কী, কোত্থেকে আসে। তাহলে ব্যাকওয়ার্ড ফোর্সগুলো আমরা বলি কি রেজিস্টিভ ফোর্সগুলো আর কি, না ফ্রিকশনাল ফোর্স, মানে পানির মধ্যে যেহেতু আছে, পানির মধ্যে থাকলে সেটাকে আমরা ওয়াটারের রেজিস্ট্যান্স ফোর্স বলি, ড্র্যাগ ফোর্স আর কি, ড্র্যাগ ফোর্স ফ্রম দ্য ওয়াটার। তাহলে আমরা বলতে পারি কি ড্র্যাগ ফোর্স ফ্রম দ্য ওয়াটার, যেটা বেসিক্যালি ফ্রিকশনাল ফোর্স অন দ্য রোডের মতো হয়। ড্র্যাগ ফোর্স মানে এয়ার রেজিস্ট্যান্সের মতো, ড্র্যাগ ফোর্স ফ্রম ওয়াটার। আর আরেকটা হচ্ছে যেহেতু পানির উপরে এই যে আপনার কি আছে, এগুলো আছে, তাহলে সেখানে এয়ার রেজিস্ট্যান্সও থাকবে, এয়ার রেজিস্ট্যান্স। তাহলে এগুলো সবগুলো মিলেই হচ্ছে যেগুলো এগুলো মোশনের অপোজিট অ্যাক্ট করে, এই সবগুলো রেজিস্টিভ ফোর্স এগুলো মোশনের অপোজিট অ্যাক্ট করে, সবগুলো মিলেই কি এই ব্যাকওয়ার্ড ফোর্সটা কী করবে, ক্রিয়েট করবে। ওটাই হচ্ছে কজেস ব্যাকওয়ার্ড ফোর্সের। এরপরে রোমান 3-তে কী বলছে দেখেন, অ্যানাদার বোর্ড ইজ ট্রাভেলিং ইন হরিজন্টাল, দ্য হরিজন্টাল ফোর্সেস অন দ্য বোর্ড আর ব্যালেন্স। তাহলে এটা হচ্ছে কি পয়েন্ট। তাহলে হরিজন্টাল ফোর্সেসগুলো যদি ব্যালেন্স হয় তার মানে হরিজন্টালি নেট ফোর্স হচ্ছে কি 0। তাহলে হরিজন্টাল যদি নেট ফোর্স যদি হয় তাহলে সেক্ষেত্রে তার আমরা বললাম অ্যাকর্ডিং টু নিউটনের ফার্স্ট ল তার স্টেট অফ মোশনের কোনো চেঞ্জ হবে না, সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে কী করতে থাকবে, মুভ করতে থাকবে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে তার স্পিড অ্যান্ড ডাইরেকশন দুটোটাই কনস্ট্যান্ট, তাহলে সেম স্পিডে সেম ডাইরেকশনে কী করতে থাকবে, মুভ করতে থাকবে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে কী করতে থাকবে, মুভ করতে থাকবে। এরপরে যেটা বললো নাম্বার 5-এ যান। নাম্বার 5-এ বললো, তো নাম্বার 5-এর যেটা কোয়েশ্চেনটা বললো, অন ফিগার 1.4 রাইট দ্য নেম অফ দ্য আপওয়ার্ড ফোর্স অন দ্য ডটেড লাইন অ্যাবভ দ্য আপওয়ার্ড ফোর্স। তো আমরা বলতেছি কি, যেহেতু তার মোশনটা হচ্ছে কোন দিকে, ডাউনওয়ার্ড তার মোশনটা, তাহলে মোশনের অপোজিট যে ফোর্সেসগুলো কাজ করে সেগুলো হচ্ছে রেজিস্টিভ ফোর্সেসগুলো। তাহলে এখানে যেহেতু সে নিচে পড়তেছে ইয়ারের মধ্যে, তার মানে 100% তার রেজিস্টিভ ফোর্স হবে কার কারণে, ইয়ার রেজিস্ট্যান্সের কারণে। তাহলে আমরা এটা লেভেল করবো কী হিসেবে, নাম দিব কি ইয়ার রেজিস্ট্যান্স। এরপরে এই 5-এর বাকি পার্টগুলোতে আসলে আপনি এখানে আনসার করতে পারবেন না, কারণ কেন, এই কোয়েশ্চেনের আগের পার্টটা দেওয়া নেই এই কোয়েশ্চেনের। তাহলে বেসিক্যালি এটা আপনাদের করতে হবে না, এই পার্টটাতে করার দরকার নেই, এতটুকু করলে হবে। তারপর নাম্বার 6-এ যান। ফিগার 1.1 shows a box attached to a parachute. The box and the parachute are falling through the air. Okay. Figure 1.1 shows 3 vertical forces acting on the box and the parachute. Calculate the resultant vertical force and the state is direction. তাহলে 2.5 আর 18 নিউটন 16 নিউটন দুটোটা সেম ডিরেকশনে, দুটোটা অ্যাড করে দিব। তাহলে 2.5 আর 16 অ্যাড করলে যেটা আসবে ওটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স, দুটোটা অ্যাড করলে। এরপর রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য আমরা যেটা বড়, ধরেন ডাউনওয়ার্ড ফোর্স বড়, তাহলে ডাউনওয়ার্ড মাইনাস আপওয়ার্ড করলাম। তাহলে ডাউনওয়ার্ড মাইনাস আপওয়ার্ড করলে আমরা পাচ্ছি কত, আমরা 1.5 নিউটন হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। আর তার ডিরেকশন কোন দিকে, যেহেতু বললাম ডাউনওয়ার্ড ফোর্সটা বড়, তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন কোন দিকে থাকবে, ডাউনওয়ার্ডই থাকবে। তাহলে ডাউনওয়ার্ড। এরপরে বললো রোমান 2-তে দেখেন, সাজেস্ট অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স টু দ্য সাইজ অফ দ্য আপওয়ার্ড ভার্টিক্যাল ফোর্স অন দ্য প্যারাশুট ইফ দ্য এরিয়া অফ দ্য প্যারাশুট ইউজড ইজ ইনক্রিজড। তাহলে প্যারাশুটের এরিয়া যদি আরও ইনক্রিজ করি তাহলে আমরা জানি এয়ার রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করবে।
কারণ ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স যেটা সেটা কার কারণে আমরা বলতেছি ইয়ার রেজিস্ট্যান্স না, তাহলে আর ইয়ার রেজিস্ট্যান্স আমরা জানি দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে কি সারফেস এরিয়া। তাহলে 100% এখানে কি করবে, ইনক্রিজ করবে। তাহলে আমরা বললাম ইনক্রিজেস কেন, আপওয়ার্ড ফোর্স ইনক্রিজ করবে কারণ হচ্ছে বেসিক্যালি সারফেস এরিয়া বেড়ে গেলে ইয়ার রেজিস্ট্যান্স কী করে, ইনক্রিজ করে, ইয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজেস, ইয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজেস। তো নাম্বার 7-এ সেম এক্সপ্লেনেশন একদম। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, রেজাল্টেন্ট ফোর্স হবে 10 নিউটন, আর আপনার ফ্রিকশনাল ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ড, মানে টুয়ার্ডস দ্য রাইট বলতে পারেন আপনি, তাহলে ফরওয়ার্ডস বা টুয়ার্ডস দ্য রাইট। এরপরে স্টেট দ্য নেম অফ দ্য 100 নিউটন ফোর্স অন দ্য সুইমার। তাহলে এই ফোর্সের রিজন কি, এই ফোর্সের নাম কি হইতে পারে, আমরা বললাম ড্র্যাগ ফোর্স ফ্রম দ্য ওয়াটার, ড্র্যাগ ফোর্স ফ্রম দি ওয়াটার। তারপরে হচ্ছে কি ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন। আচ্ছা, ফিগার 3.2 shows the horizontal forces acting on the swimmer as he moves forwards. A short time later দুটোটা ফোর্স কি হয়ে যায়, ফরওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্সটা ইকুয়াল হয়ে যায়। ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন দ্য মোশন অফ দ্য সুইমার। ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন, তাহলে দেখেন ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন, তাহলে ডিসক্রিপশনের জন্য একটা মার্ক আর এক্সপ্লেনেশনের জন্য আলাদা মার্ক। তাহলে 2 মার্কস পাইতে হলে আপনাকে বেসিক্যালি কোয়েশ্চেনের প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। তাহলে ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন, তাহলে ডিসক্রাইব মানে হচ্ছে ডিসক্রাইব কি বললাম আমরা, কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি। আর এক্সপ্লেনেশন হচ্ছে কি, কনস্ট্যান্ট ভেলোসিটি কেন হচ্ছে, কারণ রেজাল্টেন্ট ফোর্স 0, তাহলে ফরওয়ার্ড ফোর্স অ্যান্ড ব্যাকওয়ার্ড ফোর্স ইকুয়াল, অথবা কী বলতে পারি রেজাল্টেন্ট ফোর্স ইজ 0। তাহলে আমরা দুইটা মার্কসের জন্য দুইটা পয়েন্ট আমরা লিখলাম। এটা হচ্ছে ডেসক্রিপশনের জন্য যে বললাম কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, আর এক্সপ্লেনেশন কি, এক্সপ্লেনেশন হচ্ছে বিকজ রেজাল্টেন্ট ফোর্স ইজ 0, তাহলে 2 মার্কস পেয়ে যাবো। Question number 8. Figure 1.1 is the distance time graph for a skydiver who jumps from a balloon at time t is equal to 0. A. The first part of the graph shows the motion of the skydiver from when he jumps until he reached terminal velocity. Okay, terminal velocity একটা key point আমাদের। তাহলে terminal velocity হচ্ছে কোন সময়, যখন acceleration 0 হয়ে যায়, resultant force 0, velocity কি constant তখন। Describe the motion of the skydiver between t is equal to 0 and t is equal to 20 seconds. আচ্ছা, এটা এই কোয়েশ্চেনটা করার আগে আমি মোশন চ্যাপ্টারের গ্রেডিয়েন্ট নিয়ে কিছু কি আলাদা করে কথা বলতে চাই। তাহলে আমি আপনাদেরকে গ্রেডিয়েন্ট বোঝানোর জন্য আমি একটা গ্রাফ ড্র করি। গ্রাফটা হচ্ছে, আমি গ্রাফ করছি ওয়েট ভার্সেস টাইম গ্রাফ, মানে এদিকে মান্থ রাখছি, বেসিক্যালি টাইমই তো না। তাহলে ওয়াইসিসে আমি রাখলাম আমার ওয়েট, আর এক্স এক্সিসে হচ্ছে কি মান্থগুলা। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এরকম। জানুয়ারি হচ্ছে নাম্বার 1, মানে ফার্স্ট মান্থ আমার। এরপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এরকম। তাহলে আমরা জানুয়ারি যখন একদম শুরুতে যখন আমি আমার কাউন্টিংগুলো স্টার্ট করতেছি, জানুয়ারিতে আমার ওয়েট ছিল হচ্ছে কত 80, ঠিক আছে না? ওকে, তাহলে এরপরে তাহলে আমি যদি আমার ভ্যারিয়েশনটা, ওয়েটের ভ্যারিয়েশনটা প্রত্যেক মান্থে যদি আমি ক্যালকুলেট করে এখানে বসাই গ্রাফে, প্রত্যেক মান্থ থেকে করতেছি, ধরেন এরকম আমার চেঞ্জটা জানুয়ারিতে হচ্ছে 80 ছিল, ফেব্রুয়ারিতে আমার ওয়েটটা বেড়ে কত 90 হইলো, এরপরে মার্চে আমার বেড়ে আমার ওয়েটটা হচ্ছে 100, এরপরে এপ্রিলে হচ্ছে কত 110, তারপরে মেতে হচ্ছে কত, মেতে হচ্ছে 120। ওকে, তাহলে আমরা পয়েন্টগুলো প্লট করলাম। পয়েন্টগুলো প্লট করার পর এখন পয়েন্টগুলোর যে ট্রেন্ড, ওই অনুযায়ী যদি গ্রাফটা আমরা ড্র করি, তাহলে দেখা যাচ্ছে এটা একটা ব্যাসফিট, মানে স্ট্রেট লাইন হচ্ছে না। ওকে, তাহলে আমি যদি জাস্ট এমনিতেই নর্মালি আপনার থেকে জিজ্ঞেস করি এখানে আমার প্রত্যেক মান্থে আমার ওয়েটের ইনক্রিজ কত, ওয়েটের চেঞ্জ কত, তা আপনি উইদাউট ক্যালকুলেশন আমি যখন ভ্যালুগুলো বলছি বলে দিতে পারবেন 10 নিউটন, মানে 10 কেজি, ধরেন ওয়েটটা আমরা কেজিতে নিচ্ছি, তাহলে প্রত্যেক মাসে আমার ওয়েটের ইনক্রিজ হচ্ছে কত করে 10 কেজি পার মান্থ, ঠিক আছে না? 10 কেজি পার মান্থ, প্রত্যেক মান্থ আমার ওয়েটের চেঞ্জ। তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে আপনি যখন আপনার ওয়াইসিসে যে ভ্যালুটা রাখছেন, যেমন আমি এখানে ওয়েট রাখছি,
উইথ রেসপেক্ট টু এক্সেসেস আমি টাইম রাখছি না, প্রত্যেক মান্থের রেসপেক্টে আমার ওয়েটের চেঞ্জ হচ্ছে 10 করে। তাহলে চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্সই হচ্ছে বেসিক্যালি আপনার কি গ্রেডিয়েন্ট। তো এটা আমরা ক্যালকুলেট করি কী হবে, আমরা বলি না ফর্মুলা আপনাকে ক্যালকুলেট করার সময় গ্রেডিয়েন্টটা ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে দেখেন এই যে আপনি ওয়েটের চেঞ্জ 10 কেজি পার মান্থ পাইছেন এটা, তাহলে আমরা এই ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে কি ক্যালকুলেট করতে পারি, দেখি আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ডেল ওয়াই মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল এক্স মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা এই স্ট্রেট লাইনের উপর থেকে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা সিলেক্ট করি, ইচ্ছা মতো যে কোনো দুটো পয়েন্ট যদি সিলেক্ট করি, ধরুন আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম এইটা, এই পয়েন্টটা, আর একটা পয়েন্ট সিলেক্ট করলাম এটা, দুটো পয়েন্ট সিলেক্ট করলাম। তাহলে এইখানে আমার যে ভ্যালুগুলো, ধরেন এটা হচ্ছে আমার এই পয়েন্টটা প্লট করতে গিয়ে আমার এটা ছিল 100, যেটা হচ্ছে আমার y2, আর এইটা পয়েন্ট প্লট করতে গিয়ে আমার এক্সের যে ভ্যালু ছিল যেটা হচ্ছে x2, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 3, মানে মার্চ মাস আর কি। এরপর আরেকটা পয়েন্ট আমরা এটা বললাম ক্রস দিয়ে, তাহলে সেখানে আমার এইটা y1 হচ্ছে কত 90 ছিল, আর এর করেসপেন্ডিং ফেব্রুয়ারিতে যে মান্থে ছিল x1 যেটাকে বলবো সেটা হচ্ছে সেকেন্ড মান্থ। তাহলে যেখানে আমরা এখন যদি ডেল ওয়াই বাই ডেল এক্স, দ্যাট মিনস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান করি, তাহলে এখানে y2 হচ্ছে আমার কত, y2 হচ্ছে আমার 100, আর মাইনাস y1 হচ্ছে আমার কত 90, x2 হচ্ছে আমার 3, আর x1 হচ্ছে আমার কত 2। তাহলে বেসিক্যালি আমরা উপরে পাচ্ছি কত 10, নিচে হচ্ছে 1। তাহলে আমরা চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স কত পেলাম, 10 কেজি পার মান্থ, মানে 1 যেহেতু টাইমটা 1 মান্থ, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই পয়েন্টটা না নিয়ে আরেকটা পয়েন্ট যদি নিতেন, মানে এই দুটো পয়েন্ট না নিয়ে যদি আরেকটা বড় পয়েন্ট নিতেন, ধরেন একটা নিলাম দিস ওয়ান, এটা থাকলো, আরেকটা আমি এটা নিই একদম লাস্টেরটা স্ট্রেট লাইনের দুটো পয়েন্ট, তাহলে এটার জন্য তখন এটা হবে আমার, এটা হচ্ছে আমার y2 হচ্ছে কত 120 তখন, আর এটার করেসপেন্ডিং যেটা এটা হচ্ছে আমার মে মান্থ যেটা, সেটা হচ্ছে আমার x2 যেটা হচ্ছে 5 এখানে। তাহলে এখন তাহলে একটা পয়েন্ট হচ্ছে এটা, আর একটা পয়েন্ট হচ্ছে এটা, এটার রেসপেক্টে যদি ডেল ওয়াই বাই ডেল এক্স করি আমরা, ডেল ওয়াই বাই ডেল এক্স, চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স, তাহলে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, তাহলে কি আসছে আমার, তাহলে এখন আমাদের আসবে y2 হচ্ছে কত 120 মাইনাস y1 হচ্ছে আমাদের 90, আর x2 হচ্ছে আমাদের 5, আর x1 হচ্ছে আমাদের কত 2। তাহলে আমরা কত পাচ্ছি, উপরে হচ্ছে 30, নিচে হচ্ছে 3, তাহলে এখানে কত আসছে 10। তার মানে একটা স্ট্রেট লাইন যদি হয়, স্ট্রেট লাইনে দেখা যাচ্ছে যে কোনো দুটো পয়েন্ট যেখানেই নেন না কোনো, আপনার চেঞ্জটা কী আসবে, চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, যেটা এটা অলওয়েজ কী আসবে, সেম আসবে। এই জন্য আমরা বলি স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট মানে কি, আবার বলতেছি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আপনার চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি এখানে ওয়েট নিছি, সেজন্য ওয়েটের চেঞ্জটাই হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম গ্রেডিয়েন্ট, উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে গ্রেডিয়েন্ট চেঞ্জ ইন ওয়াই। তারপরে যদি আপনি এখন কি নেন, এখানে যদি ডিস্টেন্স নিতেন, তাহলে ডিস্টেন্সের যে চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, মানে এক্সের যদি টাইম রাখতাম, তাহলে ওটাই হচ্ছে আমার কি গ্রেডিয়েন্ট। এখানে যদি ওয়াই এক্সিস আমি স্পিড রাখতাম আর এক্সেসে যদি টাইম রাখতাম, তাহলে চেঞ্জ ইন স্পিড উইথ রেসপেক্ট টু টাইম যেটা হইতো সেটাই হচ্ছে কি গ্রেডিয়েন্ট, যেটাকে আমরা ইন শর্ট ডেল ওয়াই বাই কী বলি, ডেল এক্স বলি। আচ্ছা, তাহলে স্ট্রেট লাইন হলে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, ওকে। তারপরে যদি ধরেন এই সেম আমার ওয়েটের চেঞ্জটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে হইতো, যেমন এখানে আমরা দেখাই আর একটা, ধরেন আমি বললাম ধরেন যদি এরকম হয়তো, জানুয়ারিতে আমার ওয়েট কত ছিল 80, ফেব্রুয়ারিতে আমার ওয়েট হলো কত 90, এরপরে মার্চে আমার ওয়েট হলো, আর আগেরটাতে আমরা 100 বলছিলাম, তো এখন 100 না হয়ে ধরেন এটা কত হইলো 110। তাহলে জানুয়ারিতে কত ছিল 80, এরপরে এপ্রিলে আমার ওয়েট হয়ে গেলে কত 140, এপ্রিলে আমার ওয়েট 140। তাহলে গ্রাফের ট্রেনটা দেখে মনে হচ্ছে না পয়েন্টগুলো যে ট্রেন, এটা ডেফিনেটলি কী হবে না, স্ট্রেট লাইন হবে না। তাহলে আমরা যদি ফ্রি হ্যান্ড করে যদি এটা ড্র করি, তাহলে এটা বেসিক্যালি ট্রেনটা আসবে এরকম গ্রাফের। একটু চেঞ্জ করি, ওকে, গ্রাফের ট্রেনটা আসবে এরকম। তাহলে এখন দেখেন তো আপনার যে প্রত্যেক মান্থে আমার ওয়েটের চেঞ্জটা আগে যেটা ছিল, আগের গ্রাফে আমরা দেখালাম
কেজি পার মান্থ। 100% এই সেকেন্ড গ্রাফটাতে যেটা এক্সাম্পল দিলাম আমরা, এখানে তো এটা না। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেক মান্থে আপনারা দেখেই বুঝতেছেন প্রত্যেক মান্থে আমার কি হচ্ছে, ওয়েটের যেই ওয়েট যে বাড়তেছে ওর বাড়ার রেটটা আবার কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এটা আমরা একটা কাজ করি, দুটা পয়েন্ট দিয়ে করাই, যেমন আপনাকে ধরেন এখানে দিয়ে করাই, তাহলে এই দুটা পয়েন্ট নেন ইনিশিয়ালি। তাহলে এখানে কত বাড়ছে দেখেন তো, ডেল ওয়াই বাই ডেল এক্স যদি করি, তাহলে এটাকে আমরা y2 ধরবো, এটাকে আমরা y1 ধরবো, তারপরে এটা x2 ধরবো, এটা হচ্ছে x1, ঠিক আছে না? তাহলে সিম্পল বোঝা যাচ্ছে। এখানে যদি আমরা করতাম, এখানে যদি আমরা করি, এটা ডেল y হবে, এটা হবে কি ডেল x, তাহলে ডেল y বাই ডেল x করলে এখানে আসবে কত আপনার tan। এরপরে যদি আপনি এই দুটো পয়েন্ট নেন, এই দুটো পয়েন্ট যদি নেন, মানে এইটা আর এটা, দিস ওয়ান, এই দুটো পয়েন্ট নিয়ে নেন, তাহলে দিস লেন্থ হচ্ছে আমার কি ডেল ওয়াই, আর এই লেন্থটা হচ্ছে আমার কি ডেল এক্স। এটা যদি করেন তাহলে কত আসবে এখানে, ডেল ওয়াই বাই ডেল এক্স করলে তাহলে এখানে আসবে কত আপনার 20 পার মান্থ। আর এইখানে যদি একদম লাস্টের যে দুটা পয়েন্টের ডিফারেন্স, এখানে যদি আপনি নেন ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা এই লেন্থটা হবে ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল এক্স। এই লেন্থটা ডেল ওয়াই যে হবে, এটা কি বুঝছি? মানে বেসিক্যালি ডেল ওয়াই কেন বলতেছি, ধরেন আমরা এটা হচ্ছে তখন আমার y2, আর এটা হচ্ছে আমার কি y1, ঠিক আছে না? তাহলে এই যে y2 মাইনাস y1 করলে এই দুটা ভ্যালুকে যদি আমরা মানে 140 থেকে যদি 100 সাবট্রাক্ট করি, তাহলে ডেল ওয়াই পাবো না? তাহলে 140 থেকে যদি 110 সাবট্রাক্ট করি, তাহলে এটা বেসিক্যালি 10। আর এখানে ডেল এক্সটা আসলে আমরা সেমই রাখছি, প্রত্যেক মান্থের জন্য ক্যালকুলেট করছি। তাহলে ডেল এক্সটা হচ্ছে বেসিক্যালি এখানে সব জায়গায় হচ্ছে কত করে, 1 করে। তাহলে সেক্ষেত্রে দেখেন আমার প্রত্যেক মান্থে আমার কিন্তু ওয়েটের চেঞ্জটা বাড়তেছে। আগে আমি 10 করে বাড়তেছিলাম আগের গ্রাফে, এখন করে কত বাড়তেছি, প্রথমে আমরা বাড়ছি কত, জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বাড়ছে আমরা কত 10, এরপরে ফেব্রুয়ারি থেকে মার্চে বাড়ছে আমরা কত 20, এরপরে মার্চ থেকে এপ্রিলে বাড়ছে আমরা কত 30। তার মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াইটা উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে বেসিক্যালি কী করতেছে, ইনক্রিজ করতেছে না? তার মানে আমরা কী বলবো তাহলে, যেহেতু গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ইনক্রিজ করতেছে। তাহলে গ্রেডিয়েন্ট ইনক্রিজ করলে আমাদের গ্রাফটা কীরকম হয় দেখেন, গ্রাফটা হচ্ছে ফ্ল্যাট টু স্টিভ হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে ফ্ল্যাট টু স্টিভ হলেই, সেজন্য আমরা বলি গ্রাফ যদি আপনার ফ্ল্যাট টু স্টিভ হয়, স্টিভ স্পেলিংটা আমি প্রায় সময় ভুলে যাই, তো এখনও যদি ভুলে যাই মিস্টেক হয় তাহলে সরি। তাহলে ফ্ল্যাট টু যদি স্টিভ হয় STEEF এভাবে মনে রাখি। তাহলে ফ্ল্যাট টু স্টিভ যদি হয় তাহলে আমরা কী বুঝলাম, তাহলে গ্রেডিয়েন্ট কী করে, ইনক্রিজ করে। তো গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স। তো দেখেন বাবারা, অনেকেই মারা সেটা হচ্ছে কি, অনেকেই যেটা হয় সেটা হচ্ছে কি, কনফিউজ যেখানে হয়ে যায়, যেখানে ঝামেলাটা লাগায়, সেটা হচ্ছে মনে করি কি ওয়াই ইনক্রিজ করতেছে না স্যার, এই যে ওয়াইয়ের ভ্যালু ইনক্রিজ করতেছে না, দুটোটা গ্রাফেই তো, এই গ্রাফে বলেন এই গ্রাফে বলেন, দুটোটা গ্রাফে তো স্যার ওয়াইয়ের ভ্যালু ইনক্রিজ করতেছে, তো দুটোটাতে তো গ্রেডিয়েন্ট ইনক্রিজ করতেছে না। গ্রেডিয়েন্ট মানে ওয়াইয়ের ভ্যালু মানে ওয়েট আমাদের এখানে, গ্রেডিয়েন্ট মানে ওয়াই না, ওয়াইয়ের ভ্যালু না, মানে ওয়েট ইনক্রিজ করতেছে বেসিক্যালি, এটা আমাদের গ্রেডিয়েন্ট না, আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে চেঞ্জটা। আবার ওয়েটের যে চেঞ্জ সেটার কি ইনক্রিজিং রেটে নাকি কনস্ট্যান্ট রেটে, যদি কনস্ট্যান্ট রেটে হয় তাহলে স্ট্রেট লাইন হবে, তখন আমরা বলতেছি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। আর যদি ইনক্রিজিংটা ইনক্রিজিং রেটে হয়, যেমন আমরা এখানে যেটা বললাম সেকেন্ড গ্রাফে দেখেন, এখানে ইনক্রিজ করতেছে ওয়েট, দোনোটাতে ওয়েট ইনক্রিজ করতেছে, বাট সেকেন্ডটাতে ওয়েট যেটা ইনক্রিজ করতেছে সেটা হচ্ছে ইনক্রিজিং রেট, এই জন্যই বললাম গ্রেডিয়েন্ট ইনক্রিজিং। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে দ্য চেঞ্জ ইন ওয়াই, নট ওয়াই, দ্য চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি বললাম, স্ট্রেট লাইন হলে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, আর যদি ফ্ল্যাট টু স্টিভ হয় তাহলে গ্রেডিয়েন্ট কি ইনক্রিজিং, তাহলে চেঞ্জ ইন ওয়াই ইন এ ইনক্রিজিং রেট, তাহলে ফ্ল্যাট টু স্টিভ হলে। আর যদি ভাইস ভার্সা, তার মানে হচ্ছে এটা যদি স্টিভ থেকে ফ্ল্যাট হইতো, তার মানে আমি একটু রাফলি ড্র করে দিই দেখেন, আই হোপ আপনারা কনফিউশন মানে একটু হিজিবিজি হইলে কনফিউজ হবেন না। সেটা যদি এরকম হইতো, স্টিভটা যদি ফ্ল্যাট হইতো, রেড কালার যেটা ড্র করলাম, তাহলে ফ্ল্যাট থেকে স্টিভ হলে যদি গ্রেডিয়েন্ট ইনক্রিজিং হয়, তাহলে স্টিভ থেকে ফ্ল্যাট হলে এখানে কী হবে, গ্রেডিয়েন্ট কী হবে, ডিক্রিজিং, গ্রেডিয়েন্ট ডিক্রিজিং হবে। তার মানে আপনি ভ্যালুগুলো যদি পুট করে দেখেন নিজের মতো করে, আপনি একটু রাফ করে দেখেন বা পজ করে কি একটু গ্রাফটা ড্র করে দেখেন, মিলে দেখেন নাম্বারগুলো, তাহলে দেখবেন যে এখানে প্রত্যেক মান্থে আপনার ওয়েট ইনক্রিজ করতেছে, স্টিল ওয়েট ইনক্রিজ করতে, বাট ওয়েটের ইনক্রিজিং রেট যেটা সেটা ডিক্রিজ করতেছে।
এই জন্য আমরা বলতেছি এটাতে যে স্টিপ টু ফ্ল্যাট হলে গ্রেডিয়েন্ট কি ডিক্রিজিং। তাহলে গ্রেডিয়েন্ট মানে ওয়াই ইনক্রিজ না, ভ্যালু অফ দ্য ওয়াই এটা না গ্রেডিয়েন্ট মানে। ভ্যালু অফ দ্য ওয়াই মানে ওয়াই এক্সিসের ভ্যালু ইনক্রিজ করলেই বেসিক্যালি গ্রেডিয়েন্ট ইনক্রিজ, এটা না। গ্রেডিয়েন্ট হচ্ছে চেঞ্জ ইন ওয়াই, বারবার ক্লিয়ার করে দিচ্ছি, কেমন বাবা? আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা আমি একটু কি বলে দিই এখানে। এই যে সেকেন্ড গ্রাফ যেটা ড্র করলাম, সেকেন্ড গ্রাফ ড্র করতে গিয়ে ধরেন আমরা বললাম এখানে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, যেখানে আমি ওয়েট বসাইছিলাম, আর এখানে আমি কি টাইম বসাইছিলাম, বেসিক্যালি মান্থগুলো আর কি। প্রত্যেক মান্থে এখানে ধরেন ফার্স্ট মান্থ ছিল এটা, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, তারপরে এটা কি এরপরে ছিল ফোর্থ মান্থ, এটা হচ্ছে ফিফথ মান্থ, এরকম। তাহলে এখানে যখন আমরা এই গ্রাফটা, সেকেন্ড গ্রাফটাতে আমরা ফ্ল্যাট টু স্টিপ পাইছিলাম আমাদের ওয়েটের ভ্যালুগুলো আমরা দিয়ে, ফ্ল্যাট টু স্টিপ। এখানে যদি কেউ যদি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স, চেঞ্জ ইন ওয়েট আর কি এখানে না, উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে কেউ যদি দুইটা পয়েন্ট দিয়ে তো কী করতে হয়, গ্রেডিয়েন্ট বের করতে হয় না। দুইটা পয়েন্ট বলে তো জাস্ট রাফলি সিলেক্ট করলো, এটা একটা লাইনের উপর, এটা একটা পয়েন্ট সিলেক্ট করলো। তাহলে এই পয়েন্টটা সিলেক্ট করার পর এটা হচ্ছে তার কী হবে, তার জন্য হবে এটা হবে y1 এই ভ্যালুটা, এটার রেসপেক্টে এটা হবে কি x2, আর এখানে তো আমরা বললাম এই পয়েন্টের জন্য এটা y1 আর এখানে x1 এই ভ্যালুগুলো, মানে আমার x1 হচ্ছে এখানে 1 আর কি। তাহলে এখন যদি আমরা y2 মাইনাস y1 করে x2 মাইনাস x1 বের করি, যেহেতু এটা কার্ভ লাইনের জন্য আমরা জানি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে না, গ্রেডিয়েন্ট ইনক্রিজ করে। তার মানে আপনি এভাবে যদি করেন, এভাবে করে যেটা বের করবেন সেটা অ্যাকচুয়াল গ্রেডিয়েন্ট হবে না, এটা বেসিক্যালি অ্যাভারেজ হবে। তা আমরা অ্যাভারেজ বের করতে চাই না, আমরা অ্যাভারেজ বের না করে যদি অ্যাকচুয়ালি তার চেঞ্জটা যদি আপনি দেখতে চান, তাহলে দেখেন এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কী হচ্ছে, ছোট্ট করে চেঞ্জ হচ্ছে না, একদম প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ আছে, একদম প্রথম থেকে শুরু করে একদম প্রতি মুহূর্তে কী আছে, মানে প্রত্যেকটা ভ্যালুতে কী আছে, চেঞ্জ আছে। ফ্ল্যাট থেকে কী হচ্ছে, স্টিভ হচ্ছে, তাহলে ফ্ল্যাট থেকে স্টিভ হচ্ছে, তাহলে এখানে গ্রেডিয়েন্টটা এখানে গ্রেডিয়েন্টের সাথে ম্যাচ করবে না, এখানে গ্রেডিয়েন্টের সাথে ম্যাচ করবে না, কারণ গ্রেডিয়েন্ট ইনক্রিজ করতে আছে ফ্ল্যাট থেকে স্টিভ। তাহলে আমরা কী করা উচিত, তাহলে কোনো পয়েন্টে যদি আপনি গ্রেডিয়েন্ট বের করা মানে কার্ভ লাইনে যদি গ্রেডিয়েন্ট বের করতে বলে, যেখানে বের করতে বলে, আপনাকে যদি বললেন যে ধরুন ফোর্থ মান্থে আপনার কি আপনার ওয়েটের ইনক্রিজিং রেটটা কত ছিল ফোর্থ মান্থে, তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে কি, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা প্রিসাইসলি যদি গ্রেডিয়েন্টটা বের করতে চাই, যেহেতু এখানে একদম খুবই স্মল টাইমেই কি গ্রেডিয়েন্টের চেঞ্জ আছে, ঠিক আছে না। আমরা যদি একদম অ্যাকুরেটলি বের করতে চাই, তাহলে খুবই ক্লোজ দুইটা পয়েন্ট নিতে হবে না, খুবই ক্লোজ দুইটা পয়েন্ট যদি নিই, একদম ছোটো দুইটা পয়েন্ট যদি নিই, তাহলে স্যার আমি একদম কী করতে পারবো, পারফেক্টলি কি গ্রেডিয়েন্টের যে চেঞ্জটা সেটা এক্সপ্লেন করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসিটা কমে যেতে পারবে। এত ছোটো দুইটা ক্লোজ পয়েন্ট নিলে তাহলে আপনার ভ্যালু তো রিড করা কি একটু ডিফিকাল্ট, বা আমরা রং ওয়েতে কী করবো, রিড করব। তাহলে সেক্ষেত্রে করা উচিত কি, ফোর্থ মান্থে যেহেতু আপনাকে কি বের করতে বললো, গ্রেডিয়েন্ট বের করতে বললো, তাহলে আমাদের করা উচিত যদি কার্ভ লাইন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো, এরকম ট্যানজেন্ট। আই হোপ ট্যানজেন্ট কি আপনারা জানেন অলরেডি ম্যাথসে। তাহলে ট্যানজেন্ট ড্র করার পর, তাহলে এখন যেহেতু এটা স্ট্রেট লাইন ট্যানজেন্টটা, আর স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কী থাকে, সব জায়গায় কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা একদম ক্লোজ দুইটা পয়েন্ট না নিয়ে, ওই ফোর্থ মান্থের জন্য খুবই ক্লোজ দুইটা পয়েন্ট না নিয়ে, যেহেতু আমরা বললাম স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট সব জায়গায় কনস্ট্যান্ট, সব জায়গায় সেম হবে, আপনি যে দুটো পয়েন্ট নিয়ে বের করেন না কেন, আমি এই পয়েন্ট নিয়ে বের করি, এই পয়েন্ট নিয়ে বের করি, আর এই দুটো পয়েন্ট নিয়ে যদি বের করতাম তাও কি আসতো, সেম আসতো। তাহলে আমার বড় দুইটা পয়েন্ট যদি দিই, মানে বড় ডিস্টেন্সে যদি নিই, তার মানে আমি যদি বলতেছিলাম এইটা একটা যদি নিই স্ট্রেট লাইনের মানে ট্যানজেন্টের, আর একটা যদি এই নিই, তাহলে আমার রিড করতে খুব ইজি হবে, আমার অ্যাকুরেসি খুবই আসবে, খুব ভালো আসবে। সেই জন্য যখন কার্ভ লাইন হবে, কার্ভ লাইনে যখন আপনাকে গ্রেডিয়েন্ট বের করতে বলবে, মানে ফোর্থ মান্থে আপনার এক্স্যাক্টলি চেঞ্জটা বের করতে বলবে, তখন আপনি কী করবেন, তখন ওই পয়েন্টে গ্রাফের ওই পয়েন্টে আপনি একটা ট্যানজেন্ট ড্র করবেন, আমি যেভাবে ড্র করছি সেটা। ধরেন আপনাকে ফিফথ মান্থে কি বের করতে বললো, ওয়েটের ইনক্রিজিং রেটটা বের করতে বললো, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, ফিফথ মান্থে আপনি তখন একটা কী করবেন, ফিফথ মান্থে আপনি যেটা করা উচিত, আমি এটা বুঝে দিয়ে আগে, ফিফথ মান্থে আমরা এখন একটা ট্যানজেন্ট ড্র করবো এভাবে। ফিফথ মান্থে ট্যানজেন্ট ড্র করার পর, তাহলে এই ট্যানজেন্টের দুইটা পয়েন্ট নিয়ে, স্ট্রেট লাইনের উপর থেকে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে আমরা ওই ফিফথ মান্থের কি চেঞ্জটা কি বের করে নিব। আই হোপ গ্রেডিয়েন্ট নিয়ে আপনাদের কনফিউশনটা একটু হইলো কি
ক্লিয়ার হবে। তাহলে আমরা এখন আমাদের ওয়ার্কশিটটাতে ব্যাক করি। তাহলে ওয়ার্কশিটটাতে যদি যাই, নাম্বার 8-এ যেটা বললো, তাহলে এখানে বললো 8A-তে describe the motion of the skydiver between t is equal to 0 to t is equal to 20 second motion. তাহলে আমরা একটা মার্ক করি, মোশনটা আমাদেরকে ডিসক্রাইব করতে বলছে না। তাহলে মোশন মানে হচ্ছে স্পিড আর কি, না স্পিড অ্যাক্সিলারেশন এইসব জিনিসগুলো মোশন। তাহলে এখানে দেখেন তো ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে। তো উই নো দ্যাট ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কাকে রিপ্রেজেন্ট করে? স্পিডকে রিপ্রেজেন্ট করে। তাহলে স্পিডকে যদি রিপ্রেজেন্ট করে গ্রেডিয়েন্ট, তাহলে আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম যদি ফ্ল্যাট থেকে স্টিপ হয় আমরা জানি গ্রেডিয়েন্ট কী করে? ইনক্রিজ করে। গ্রেডিয়েন্ট আবার বলতেছে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি? গ্রেডিয়েন্ট হচ্ছে চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে আমরা এখানে ফ্ল্যাট থেকে দেখেন, এটা ফ্ল্যাট থেকে স্টিপ হচ্ছে না। তাহলে এখানে আমরা দেখলাম ফার্স্ট ফিউ সেকেন্ড পর্যন্ত, দ্যাট মিনস আমি বলতে পারি অলমোস্ট 10 সেকেন্ড পর্যন্ত এখানে আপনার গ্রেডিয়েন্টটা ফ্ল্যাট থেকে কী করতেছে? স্টিপ হচ্ছে। এরপরে যে আপনার কী হচ্ছে? একদম স্ট্রেট লাইন, কনস্ট্যান্ট পুরোটাই একদম স্ট্রেট লাইন এখান থেকে 10 সেকেন্ডের পরে। তাহলে তার মানে স্ট্রেট লাইন মানে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি 10 সেকেন্ডের পর থেকেই স্ট্রেট লাইন হয়ে গেছে, মানে স্পিড কি? গ্রেডিয়েন্ট হচ্ছে এখানে স্পিড, তাহলে স্পিড কনস্ট্যান্ট হয়ে গেল। এর আগ পর্যন্ত 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমরা দেখতেছিলাম স্পিডটা কী করতেছে? ইনক্রিজ করতেছে। ফ্ল্যাট টু স্টিপ হচ্ছে এই কারণে গ্রেডিয়েন্ট ইনক্রিজ করতে। তো আমরা কী বলবো এখানে? আমরা বলতে পারি এখন ডেসক্রিপশানে যে প্রথম দিকে আমরা বলতে পারি যে ইনিশিয়ালি 0 to 10 টাইম মেনশন করতে পারেন, দরকার নাই টাইম মেনশন করার, জাস্ট বলেন যে স্পিড ইনক্রিজিং, ঠিক আছে। আর স্পিড ইনক্রিজ করলে তো আমরা 100% বলতে পারি স্পিড ইনক্রিজ করলে অ্যাক্সেলারেট করবে। আমি অ্যাক্সেলারেশন ইনক্রিজিং বলি নাই, অ্যাক্সেলারেশন ডিক্রিজ বলি নাই, আমি জাস্ট বললাম অ্যাক্সেলারেট করবে। তাহলে স্পিড ইনক্রিজেস, দ্যাট মিনস অ্যাক্সেলারেটিং ইনিশিয়ালি। এরপরে ফাইনালি কী হয়? অ্যান্ড ফাইনালি স্পিড কী হয়ে যায়? স্পিড বিকামস কনস্ট্যান্ট। ইনক্রিজ করতে করতে এক সময় যায় কী হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে স্পিড যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি? আপনার অ্যাক্সেলারেশন কী হয়ে যাবে? 0। অ্যান্ড অ্যাক্সেলারেশন, স্পিড কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে অ্যাক্সেলারেশন কী হবে? 0 হয়ে যাওয়া লাস্টে গিয়ে, অ্যাক্সেলারেশন 0। ডেসক্রিপশনও হয়ে গেল আমাদের, তার মোশনে ডিসক্রাইব করে দিলাম। এরপরে এই রোমান 2-তে বলে এক্সপ্লেইন দ্য মোশন অফ দ্য স্কাই ডাইভার বিটুইন t is equal to 0 and 20 সেকেন্ড ইন টার্মস অফ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন হিম। তাহলে এখন আমাদের অ্যাক্সেলারেশন লাগবে। তার মোশনে যদি আমরা ইন টার্মস অফ ফোর্স, দেন এটা কি পয়েন্ট ইন টার্মস অফ ফোর্স। তাহলে এই আনসারটা 100% আমাদের ফোর্স দিয়ে রিলেট করে এক্সপ্লেনেশনটা দিতে হবে। কোয়েশ্চেনে ক্লিয়ার কাট বলে দিছে ইন টার্মস অফ ফোর্স। তাহলে আমরা দেখতেছি এখানে দেখেন প্রথমে অ্যাক্সেলারেট করতেছিল, প্রথমে কী করতেছিল? অ্যাক্সেলারেট করতেছিল। তাহলে অ্যাক্সেলারেট করতে করতে অ্যাক্সেলারেশন 0 হয়ে যায়। এরপরে প্রথমে অ্যাক্সেলারেশন আসে, যেহেতু স্পিড ইনক্রিজ করতেছিল 0 থেকে অলমোস্ট 10 সেকেন্ড পর্যন্ত। এরপরে যায় কি? স্পিড কনস্ট্যান্ট, তার মানে আমরা বললাম কি? অ্যাক্সেলারেশন 0। তাহলে প্রথমে অ্যাক্সেলারেশন ছিল, এরপরে অ্যাক্সেলারেশন কী হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে অ্যাক্সেলারেশন তো বাড়তে বাড়তে 0 হইতে পারবে না, তার মানে 100% অ্যাক্সেলারেশন কমে কী হয়েছে? 0 হয়েছিল, তার মানে তার অ্যাক্সেলারেশন কমতেছে। অ্যাক্সেলারেশন ডিক্রিজ করেই তো কি ফাইনালি কী হবে? 0 হবে। তাহলে এখানে তার অ্যাক্সেলারেশন ছিল এই পোর্শনটাতে, এরপরে যায় কি হইলো? এরপরে যায় এখানে যখন স্পিড কনস্ট্যান্ট, এখানে কি? অ্যাক্সেলারেশন 0। তাহলে অ্যাক্সেলারেশন কমলে আমরা যেহেতু বলি, দেখেন রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি বলি? ma। তার মানে অ্যাক্সেলারেশন কমতেছে মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স কি হচ্ছে? কমতেছে। অ্যাক্সেলারেশন কমা মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স কি? কমে যাওয়া। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কমতেছে, এরপরে যায় যখন অ্যাক্সেলারেশন 0 হয়ে গেছে 10 সেকেন্ডের পরে, অ্যারাউন্ড 10 সেকেন্ডের পরে, তার মানে হচ্ছে তখন রেজাল্টেন্ট ফোর্সও কী হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এইটা এক্সপ্লেন করার জন্য রেজাল্টেন্ট ফোর্সটি আমরা বুঝে গেলাম। এখন রেজাল্টেন্ট ফোর্সটা কীভাবে ক্যালকুলেট করতেছি আমরা? তার উপর অ্যাক্টিং ফোর্সেস যেগুলো আছে এটা নিয়ে। তাহলে যেহেতু তারা বলেই দিচ্ছে এটা হচ্ছে স্কাই ডাইভারের জন্য, তাহলে স্কাই ডাইভার যদি হয়, তাহলে স্কাই ডাইভারের জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি,
ড্র করতে হবে না আপনার কোয়েশ্চেনে, মানে আপনার আনসারে লাগবে না, বাট আপনার এক্সপ্লেনেশনের জন্য দেখেন এটা আপনারা যেটা করেন সেটা হচ্ছে কি, ধরেন কোনো কোয়েশ্চেন পড়লে সেটা ভিজুয়ালাইজ করে আপনারা, আবার বলতেছি, সেটা কপিতে রিপ্রেজেন্ট করেন না, ডায়াগ্রাম স্কেচ করা উচিত, ডায়াগ্রাম আনা উচিত, তাহলে আপনার মধ্যে এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হবে, মনে মনে কিছু করবেন না। তাহলে যেটা করা উচিত, এখন আমরা স্কাই ডাইভারটা করলাম, ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, তাহলে অবশ্যই কী থাকবে, তার ওয়েট থাকবে স্কাই ডাইভারে, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এক করে। আর এরপরে কি থাকবে, এরপরে এয়ার রেসিস্ট্যান্স থাকবে, তার মোশনের অপোজিট। তবে আবার বলে দিই ক্লিয়ারলি, এমসিকিউতে আমরা নাম্বার 3-তে বলছিলাম, যেহেতু রেস থেকে পড়তেছে এটা ড্রপ করলে বলো না, আচ্ছা বলে দিচ্ছে তারা কোয়েশ্চেন এখানে দেখেন, স্কাই ডাইভারটা জাম্পস, তাহলে জাম্প করলে তার ইনিশিয়াল স্পিড তো 100% কী থাকবে, 0 থাকবে না। তাহলে যদি এরকম জাম্প করে তাহলে 100% তার স্পিড, ইনিশিয়াল স্পিড 0, তাহলে ইনিশিয়াল স্পিড যদি 0 হয় তাহলে ইনিশিয়ালি কোনো এয়ার রেসিস্ট্যান্স কি থাকবে না। তাহলে এয়ার রেসিস্ট্যান্স যদি না থাকে, এরপরে ওয়েটই হবে রেজাল্টেন্ট ফোর্স তখন। আচ্ছা যাই হোক, এটা আমরা নাম্বার এমসিকিউ 3 তো অনেক কিছু বলছিলাম, এখন জাস্ট বলে যাই। তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ওয়েট আছে, আর উপরে দিকে কী আছে, এয়ার রেসিস্ট্যান্স থাকবে, যেহেতু তার মোশন হচ্ছে ডাউনওয়ার্ড, এয়ার রেসিস্ট্যান্স অলওয়েজ কি মোশনের অপোজিট এক করে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কী হবে, ডাব্লিউ মাইনাস আর। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে ডাব্লিউ মাইনাস আর, আর ইকুয়েশন হচ্ছে এম এ। তাহলে আমরা কি বুঝে গেলাম, আমরা গ্রাফ থেকে বুঝে গেছি যে অ্যাক্সেলারেশন কমে 0 হয়ে গেছে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স কমতেছিল, এখানে অলরেডি এক্সপ্লেন করছি, রেজাল্টেন্ট ফোর্স কমে ফাইনালি কী হয়েছে 0 যখন স্পিড কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে ওয়েট তো কনস্ট্যান্ট থাকে, তাহলে ওয়েট কনস্ট্যান্ট থাকলে তাহলে তার এয়ার রেসিস্ট্যান্সটা বাড়তেছিল। তাহলে আমরা এটাই বলবো এখানে, আমরা কি বলবো, আমরা বলবো এইখানে যে 3 মার্কসের জন্য, তো 3 মার্কসের জন্য যদি আমরা যেটা বুঝলাম সেটা সুন্দর করে যদি লিখতে চাই, বুঝতে চাই, তাহলে আমরা লেখা উচিত এভাবে। তো আমরা বললাম ইনিশিয়ালি মানে 0 to 7 বা 0 to 10 সেকেন্ড অলমোস্ট, আমি জানি না গ্রাফটা দেখলে হয়তো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো, দো আমাদের টাইমটা মেনশন করতে পারে নাই, সেজন্য আমি বদার করতেছি না ওটা। তাহলে আমরা জাস্ট টাইম এমনিতেই বলে দিই, তাহলে আমরা বলবো ইনিশিয়ালি weight is larger than air resistance. Okay, তো ইন টার্মস অফ ফোর্স তো সেজন্য ওয়েট, এয়ার রেসিস্ট্যান্স এগুলো আনতে হবে। তাহলে এরপরে কি হয়, এক্সকিউজ মি, এয়ার রেসিস্ট্যান্স ইনক্রিজ করে কেন, কারণ স্পিড ইনক্রিজ করে, অ্যাজ স্পিড ইনক্রিজ। এটা এমসিকিউ 3-তে যখন আমি ক্লিয়ারলি বলছি একদম সেম ঘটনা, সেম এক্সপ্লেনেশন। তাহলে এয়ার রেসিস্ট্যান্স ইনক্রিজ করে অ্যাজ স্পিড ইনক্রিজ করে, এই জন্য। তাহলে এয়ার রেসিস্ট্যান্স যদি ইনক্রিজ করে, যেহেতু রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এখানে ওয়েট মাইনাস এয়ার রেসিস্ট্যান্স, ওয়েট কনস্ট্যান্ট, তাহলে এয়ার রেসিস্ট্যান্স ইনক্রিজ করলে তার মানে রেজাল্টেন্ট ফোর্স কী করবে, ডিক্রিজ করবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ডিক্রিজেস অ্যান্ড বিকামস 0, ফাইনালি বিকামস 0। তা আমরা এতটুকু পর্যন্ত লিখলে আমরা আশা করি কি 3 মার্কস পেয়ে যাব। এরপরে বললো বিতে, ইউজিং ফিগার 1.1 ডিটারমাইন দ্য টার্মিনাল ভেলোসিটি অফ দ্য স্কাইডাইভার। অন ফিগার 1.1 ইন্ডিকেট এনি ভ্যালুজ ইউজ ফর ইউর ক্যালকুলেশন। তাহলে ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ দেওয়া ছিল, ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফও বলতে পারি না, আপনাদের ক্লাসে আমি বারবার বলি, কারণ এখানে ডিরেকশনটা ফিক্স, ভার্টিক্যালি পড়তে, স্কাইডাইভারটা একদম ভার্টিক্যালি পড়তেছিল, তাহলে তার ডাইরেকশনটা হচ্ছে ফিক্স। তার ডাইরেকশন যদি ফিক্স থাকে তাহলে ডিস্টেন্সটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারি। তাহলে ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ থেকে যদি ভেলোসিটি বের করতে বলেন, তাহলে আমরা কী বের করবো, গ্রেডিয়েন্ট বের করবো। তাহলে গ্রেডিয়েন্ট বের করতে গেলে যেহেতু টার্মিনাল ভেলোসিটিটা বের করতে বলছে, তাহলে টার্মিনাল ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে গ্রেডিয়েন্ট যেখানে কনস্ট্যান্ট হয়ে গেছে 10 সেকেন্ডের পর অলমোস্ট, একদম দেখেন আমরা প্রথমেই বলছিলাম যে এখানে স্ট্রেট লাইন মানে গ্রেডিয়েন্ট কি 10 সেকেন্ডের পরে, স্ট্রেট লাইন মানে হচ্ছে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। তাহলে গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয়, যেহেতু এই গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে ভেলোসিটি, তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বের করা তো সহজ, ট্যানজেন্ট কিছুই ড্র করতে হয় না, ইট ইজ অলরেডি স্ট্রেট লাইন। ঠিক আছে, জাস্ট যে কোনো দুটো পয়েন্ট ধরে আপনি আপনার ইচ্ছা মতো সুবিধা মতো দুটো পয়েন্ট ধরে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 যদি করেন, তাহলে আপনার কী পেয়ে যাবেন, গ্রেডিয়েন্টটা পেয়ে যাবেন। গ্রেডিয়েন্টটা যেটা সেটাই হচ্ছে ডাইরেক্টলি কি ভেলোসিটি। তাহলে আপনার আনসারটা 48 থেকে 52 এর মধ্যে আসবে,
যে কোনো একটা আসলে হলো, মানে রেঞ্জটা হচ্ছে 48 থেকে 52, ওটাই অ্যান্সার আপনার, কেমন? আর স্পিডের ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড। আই হোপ এটা আপনারা ট্রাই করবেন কপিতে সুন্দর করে, মানে আপনাদের ওয়ার্কশিট যেটা আছে হার্ড কপিতে, ওখানে কী করবেন, দুইটা ভ্যালু নিয়ে গ্রাফ থেকে সুন্দর করে ট্রাই করে গ্রেডিয়েন্টটা ফাইন্ড আউট করলে স্ট্রেট লাইনের কেন আবার বলতেছি, কারণ টার্মিনাল ভ্যালোসিটি বের করতে বলছে। টার্মিনাল ভ্যালোসিটি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালোসিটি, যখন ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স কী হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, যখন রেজাল্টেন্ট ফোর্স 0, যেটা আমরা এই রোমান 2-তে এক্সপ্লেন করছি বেসিক্যালি, তাহলে সেখানে অ্যাক্সেলারেশন 0, রেজাল্টেন্ট ফোর্স 0। তাহলে এই যেহেতু এটাই স্ট্রেট লাইন, তার মানে এই পোর্শনটাই টার্মিনাল ভেলোসিটি কী করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। এই জন্য আমি স্ট্রেট লাইনটার কি গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করবো। এরপরে আমরা যাই কোথায়, নাম্বার 9 নাকি 8, নাম্বার 9। এরপরে নাম্বার 9 কোয়েশ্চেনে এখানে কী বললো, 2 স্টুডেন্টস রেট। তো নাম্বার 9-এ বললো two students make the statements about the acceleration that are given below. Student A, for a given mass, the acceleration of an object is proportional to the resultant force applied to the object. Statement student B, for a given force, the acceleration of an object is proportional to the mass of the object. One statement is correct and one is incorrect. আচ্ছা, কোনটা এটা কারেক্ট? স্টুডেন্ট একটা, কারণ আমরা জানি ম্যাস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আপনি রেজাল্টেন্ট ফোর্স যদি বেশি দেন, তাহলে ওই অবজেক্টের অ্যাক্সেলারেশনও কী হবে, বেশি হবে, এবং এক্স্যাক্টলি প্রপোর্শনাল। আর স্টুডেন্ট বি যেটা বললো সেটা হচ্ছে কি, ফর এ গিভেন ফোর্স, দ্যাট মিনস ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে অ্যাক্সেলারেশনটা ম্যাসের সাথে প্রপোর্শনাল না। আপনার যদি ম্যাস বেশি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন কমে যাবে। যদি গিভেন ফোর্সটা কনস্ট্যান্ট থাকে, তাহলে ম্যাসের সাথে আসলে ইনভার্সলি প্রপোর্শনাল অ্যাক্সেলারেশনটা। তাহলে আমরা কারেক্ট যদি লিখতে চাই, রিরাইট দ্য কারেক্ট ইনকারেক্ট ম্যান ইন্টু কারেক্ট, তাহলে বেসিক্যালি আমাদের বলা উচিত, ফর এ গিভেন ফোর্স অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনভার্সলি প্রপোর্শনাল মানে ম্যাস বাড়লে অ্যাক্সেলারেশন কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ম্যাস অফ অ্যান অবজেক্ট। আচ্ছা, এরপরে বিতে বললো কি, স্টেট দ্য ইকুয়েশন হুইচ লিঙ্কস অ্যাক্সেলারেশন এ, রেজাল্টেন্ট ফোর্স এফ অ্যান্ড ম্যাস এম। তাহলে আমরা জানি রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এটা লিখলেই হবে, এফ ইজ ইকুয়াল টু এম এ, জাস্ট এটা লিখে দিলে হবে। তারপরে হচ্ছে ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্স টু দ্য মোশন অফ অ্যান মুভিং অবজেক্ট ওয়েন দেয়ার ইজ নো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন ইট। তাহলে যদি কোনো রেজাল্টেন্ট ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, নিউটন ফার্স্ট ল, তাহলে কন্টিনিউস অ্যাজ বিফোর। কন্টিনিউস তার মানে হচ্ছে রেস্টে থাকবে, আর যদি কনস্ট্যান্ট মানে কোন মোশনে থাকে, তাহলে ওই সেম স্পিডে সেম ডিরেকশনে সে কী করতে থাকবে, ট্রাভেল করতে থাকবে। আর সি রোমান 2-তে কী বললো, এ রেজাল্টেন্ট ফোর্স ইজ অ্যাপ্লাইড টু ইট ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য মোশন। অপোজিট ডিরেকশন অফ দ্য মোশন যদি হয়, তাহলে আমরা বললাম সে স্লো ডাউন হবে। ধরেন আপনার ভ্যালোসিটি এদিকে ভি মিটার পার সেকেন্ডে রাইটে যাচ্ছিলো, আর আপনি রেজাল্টেন্ট ফোর্স দিচ্ছেন মোশনের অপোজিট, তাহলে আমরা কি বললাম, তাহলে সে ডিসেলারেট করবে, তাহলে স্লোজ ডাউন। তারপরে হচ্ছে কি, এরপরে রেজাল্টেন্ট ফোর্স ইজ অ্যাপ্লাইড টু ইন এ পারপেন্ডিকুলার ডিরেকশন অফ দ্য মোশন। তারপরে বলি, তাহলে আপনার যদি যেদিকে মোশন অবজেক্টটা যেদিকে যাচ্ছে, ধরেন টুয়ার্ডস দ্য রাইট যাচ্ছে, আপনি যদি রেজাল্টেন্ট ফোর্সটা ওদিকে দেন, তাহলে আমরা জানি সে কী করবে, স্পিড আপ করবে। আর যদি অপোজিটে দেন, যেটা আমরা সি রোমান 2-তে বললাম, সে স্লো ডাউন করবে। আর যদি ডিফারেন্ট ডিরেকশনে দেন, আপনি যদি রেজাল্টেন্ট ফোর্সটা পারপেন্ডিকুলার বা ডিফারেন্ট ডিরেকশন যেদিকে দেন না কেন, ধরেন এদিক দিয়ে যদি দেন রেজাল্টেন্ট ফোর্সটা এখন সেম ডিরেকশনে বা অপোজিটে না দিয়ে, তাহলে তখন সে 100% তার ডিরেকশন কী হবে, চেঞ্জ হবে না, সে ঘুরে যাবে না এরকম করে। তাহলে আপনি লেটার লিখবেন এখানে, সেটা হচ্ছে কি, তার ডাইরেকশন কী হবে, চেঞ্জ হবে, মুভস ইন এ সার্কেল আর মুভস ইন এ কার্ভ, এটা লিখলে হবে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি নাম্বার 10-এ। নাম্বার 10-এ কী বললো, নাম্বার 10-এ বললো, 10A-তে এ ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট কজেস দ্য অবজেক্ট টু অ্যাক্সেলারেট। অ্যাক্সেলারেট করা মানে হচ্ছে স্পিড আপ করা, আর ডিসেলারেট হলে স্লো ডাউন হয়। আর ডিসেলারেট কখন করে, যখন রেজাল্টেন্ট ফোর্সটা মোশনের অপোজিট হয়। তাহলে যেহেতু অ্যাক্সেলারেট করে বললো, তাহলে তারা বললো ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য
ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য অ্যাক্সেলারেশন। তাহলে আমরা বলবো ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তার মানে হচ্ছে মোশন যেদিকে, রেজাল্টেন্ট ফোর্স ওদিকে, তাহলে তার অ্যাক্সেলারেশনও কি সেদিকেই হচ্ছে। তাহলে ইন দ্য ডিরেকশন অফ ফোর্স আমি বললাম ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। আচ্ছা, এরপরে বিতে বললো এনি অবজেক্ট মুভিং ইন এ সার্কেল has a force acting on it towards the center of the circle. What does this force do to the object? তাহলে একটা অবজেক্ট যদি সার্কুলার মোশনে ঘুরে, বেসিক্যালি ধরেন এরকম একটা সার্কেল আমি ড্র করলাম, ধরেন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তো সার্কেলে যদি ঘুরে দেখেন রেজাল্টেন্ট ফোর্সটা যদি তার সেন্টারের দিকে হয়, তাহলে কোয়েশ্চেনে বলেই দিছে ফোর্সটা কোন দিকে, রেজাল্টেন্ট ফোর্সটা ওই সার্কেলের সেন্টারের দিকে। তাহলে মোশন হচ্ছে সার্কুলার মোশন। তাহলে আমরা কি কিছুক্ষণ আগেই যেটা বললাম, রেজাল্টেন্ট ফোর্স যদি আপনার মোশনের দিকে হয়, এই যে এখানেই ধরেন এই এইতেই বললাম রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের দিকে হয়, দ্য ডিরেকশন অফ ফোর্স হয়, তাহলে অবজেক্ট স্পিড আপ করবে, অ্যাক্সেলারেট করবে। আর যদি রেজাল্টেন্ট ফোর্স এক্স্যাক্টলি মোশনের অপোজিট হয়, ধরেন ভেলোসিটির দিক দিয়ে তার মোশন, রেজাল্টেন্ট ফোর্স দিচ্ছেন আপনি এক্স্যাক্টলি অপোজিট, তাহলে সে স্লো ডাউন করবে। আর আদার দেন এই দুটা ডাইরেকশনে আপনি যদি ফোর্স দেন, তাহলে তার ডাইরেকশন কী হবে, চেঞ্জ হবে। তাহলে আমরা সেটাই বলবো। তাহলে যেহেতু তার মোশন একদিকে, ফোর্স দিচ্ছে নাকি একদম অন্য ডিরেকশনে, সেম দিকেও না, অপোজিটেও না, একদিন ডিফারেন্ট, মানে আদার দেন দিস টু ডিরেকশন, তাহলে বেসিক্যালি তার কী করবে, তার মোশনের ডিরেকশনে কী হবে, চেঞ্জ হবে। তাহলে আমরা বলবো হোয়াট ডাজ দিস ফোর্স ডু টু দ্য অবজেক্ট, চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য অবজেক্ট, চেঞ্জেস the direction of the object. তারপরে যেটা বলবো, সিতে বললো a woman of mass 60 kg is standing in a lift at a shopping center. Okay, the lift is at rest. Okay, lift যদি রেস্টে থাকে, কি পয়েন্ট, state the value of the weight of the woman. তাহলে ওয়েট বের করার ফর্মুলা আমরা বারো বলে আসছি, W is equal to mg। তাহলে ম্যাস হচ্ছে কত আমাদের এখানে, ম্যাস হচ্ছে 60 আর জি হচ্ছে 9.8, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে বেসিক্যালি এটা করলে কত আসবে, অ্যারাউন্ড 600, রাউন্ড অফ করলে আর কি, রাউন্ড অফ করলে 600 নিউটন বললাম। স্টেট দ্য ভ্যালু অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য ওমেন বাই দ্য ফ্লোর অন দ্য লিফট। আচ্ছা, এটা যদি জানতে হয়, এটা যদি করতে হয়, তাহলে আপনাকে ফ্রি বডি ডায়াগ্রামটা করতে হবে। ধরেন এটা হচ্ছে লিফটটা, ওমেনটা দাঁড়ায় আছে এখানে। তাহলে ওমেনটা যখন লিফটের মধ্যে দাঁড়ায় আছে ফ্লোরের মধ্যে, তাহলে আমরা বললাম তার উপর অ্যাক্টিং ফোর্সেস কী কী, দ্যাট মিনস ফ্রি বডি ডায়াগ্রাম। ওয়েট তো 100% থাকবে, যেটা আমরা বের করছি অ্যারাউন্ড 600। আর একটা হচ্ছে লিফটের ফ্লোরটা তাকে একটা কী দিবে, কন্ট্যাক্ট ফোর্স দিবে, যেটা ভার্টিক্যালি আপওয়ার্ডস। তাহলে এই মানুষটার উপর, মানে ওমেনটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আপওয়ার্ড, আর একটা হচ্ছে ওয়েট। যেহেতু তারা বলছে এখানে রেস্টে আছে, রেস্টে থাকলে রেজাল্টেন্ট ফোর্স 0, রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয়, তাহলে আপওয়ার্ড ফোর্সগুলো কি, ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড ফোর্সটা আমাদেরকে বের করতে বলছে, এই যে বাই দ্য ফ্লোর অফ দ্য লিফট অন দ্য ওমেন, যেটা হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স অন দ্য ওমেন বাই দ্য ফ্লো। তাহলে ওয়েট যেটা, সেটাই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স হবে। ওয়েট আমরা বলছি অ্যারাউন্ড 600, তাহলে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সে কী হবে, 600 হবে। তারপরে বললো সি Roman 2 calculate the force required to accelerate a mass of 60 kg at 2.5 meter per second square. Calculate the force required, তার মানে রেজাল্টেন্ট ফোর্সটাই কি বের করতে বলছে তারা। তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন আমরা বলি যে ma, তাহলে ম্যাস দেওয়া আছে, সেটা হচ্ছে 60 আর অ্যাক্সেলারেশন হচ্ছে 2.5, তাহলে এটা বেসিক্যালি আসবে 150 নিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 150 নিউটন যদি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কি অ্যাক্সিলারেট করাতে চাই। এরপরে সি Roman 3 তে বললো দ্য লিফট অ্যাক্সিলারেটস আপওয়ার্ড অ্যাট 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো লিফটটা এখন আপওয়ার্ড অ্যাক্সিলারেট করে, এর আগে রেস্টে ছিল। লিফটটা যদি আপওয়ার্ড অ্যাক্সিলারেট করে, তার মানে হচ্ছে ওমেনটাও কি আপওয়ার্ড অ্যাক্সিলারেট করতেছে না। তাহলে ওমেনটা যদি আপওয়ার্ড অ্যাক্সিলারেট করে, তাহলে তার আগে রেস্টে থাকলে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর ওয়েট ইকুয়াল হইতো। তাহলে এখন ওমেনটা যদি আপওয়ার্ড অ্যাক্সিলারেট করে, তার মানে ফোর্সেসগুলো ব্যালেন্স না, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর ওয়েট কী হবে না, সেম হবে না। যেহেতু আপওয়ার্ড অ্যাক্সিলারেট করতেছে, তাহলে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা কার চেয়ে বড়ো, ওয়েটের চেয়ে বড়ো। তাহলে এখন তো নেট ফোর্স থাকবে, তাহলে নেট ফোর্সটা কীভাবে বের করবো, বড়োটা মাইনাস ছোটোটা, N মাইনাস W ইজ ইকুয়াল টু, আমরা রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন কী বলি, MA, যেটা আমরা অলরেডি বের করছি রেজাল্টেন্ট ফোর্সটা 150। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি, ওই নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা বের করতে বলছে। তাহলে N ইজ ইকুয়াল টু, Nকে যদি সাবজেক্ট বানাই, তাহলে 150 প্লাস Wটার পাশে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 150 প্লাস 600 করলে তাহলে কত আসতেছে আমাদের,
750, তাহলে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা হচ্ছে এই মুহূর্তে 750, কোন সময়? যখন আপওয়ার্ড অ্যাক্সিলারেট করতেছে। এরপরে রোমান 4-এ বললো দ্য লিফট রিচেস স্টেডি স্পিড, তাহলে অ্যাক্সিলারেট করছিল তো প্রথম দিকে, এরপরে যে তার স্পিডটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে স্পিড যখন কনস্ট্যান্ট হয়ে যাবে, স্টেডি মানে হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে স্টেডি স্পিড যখন হবে, কনস্ট্যান্ট স্পিড যখন হবে, তাহলে স্পিড কনস্ট্যান্ট হলে নো চেঞ্জ ইন ভ্যালোসিটি, ডাইরেকশন ফিক্স, স্পিডও কনস্ট্যান্ট, তাহলে নো চেঞ্জ ইন ভ্যালোসিটি, আর চেঞ্জ ইন ভ্যালোসিটি যদি না থাকে তাহলে অ্যাক্সেলারেশন জিরো। আবার বলতেছি রেজাল্টেন্ট ফোর্স তখন কি জিরো, তাহলে রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে হচ্ছে ফোর্সেসগুলো ব্যালেন্স, তো ওয়েট তো কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে আবার নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা কমে, প্রথমে কি অ্যাক্সিলারেট করার জন্য 750 হয়েছিল না, আমরা বের করলাম না এখানে, তাহলে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা আবার কমে, এখন ওয়েটটা কনস্ট্যান্ট 600 আছে, কমে 650 থেকে আবার কত হবে 600 হয়ে যাবে, তাহলে 600 হয়ে গেলেই নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা ওয়েটের সমান যদি হয়ে যায়, তাহলে আবার ব্যালেন্স হয়ে গেলেও রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে জিরো, তখন তার স্পিডটা কী হয়ে যাবে কনস্ট্যান্ট। এরপরে আমরা যাচ্ছি নাম্বার 11। নাম্বার 11-এ বললো কি এ লার্জ প্লাস্টিক বল ইজ ড্রপড, তাহলে ড্রপড করলে তার মানে হচ্ছে ইনিশিয়াল স্পিড কী হবে জিরো হবে, ও গ্রাফও দেখা দিচ্ছে জিরো, ওকে। টপ অফ এ tall building, figure 1.1 shows the speed time graph for the falling ball until it hits the ground. আচ্ছা, from the graph estimate the time during which the ball is traveling with terminal velocity. তাহলে টার্মিনাল ভেলোসিটি তো আমরা জানি, টার্মিনাল ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, যখন ওয়েট আর এয়ার রেসিস কী হয়ে যায় ইকুয়াল হয়ে যায়। তাহলে আমরা গ্রাফ থেকে দেখতেছি আমরা স্পিড বাড়তে 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 স্পিড একসময় যে স্পিড এখানে কী হয়ে গেছে আর বাড়তেছে না, কনস্ট্যান্ট। কোন সময় টাইমটা হচ্ছে এদিক থেকে, তাহলে গ্রাফ থেকে যদি আমরা টাইমটা দেখি, তাহলে গ্রাফ থেকে যদি আমরা টাইমটা দেখি তাহলে এটা হবে আমরা বলতেছি 1.6 থেকে 1.8 পর্যন্ত, এই টাইম দুটো যদি আমরা দেখি 1.6 থেকে 1.8 পর্যন্ত, তাহলে আমরা এখানে কী লিখবো 1.6 to 1.80 সেকেন্ড। আচ্ছা, তারপরে এই রোমান 2-তে কী বললো দ্য টাইম ডিউরিং হুইচ দ্য বল ইজ অ্যাক্সিলারেটিং করা মানে হচ্ছে জাস্ট কী করা, স্পিড ইনক্রিজ করা। অ্যাক্সিলারেশন 3 টাইপস আমরা পড়ছিলাম কিন্তু মনে আছে, আমি একটু রিকল করে দিই। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তখন স্পিড ইনক্রিজ করে, অ্যাক্সিলারেশন যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে যেখানে স্পিডটা বা ভ্যালোসিটিটা কনস্ট্যান্টলি ইনক্রিজ করবে, ওটাকে আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলি। তাহলে ওখানেও আমরা স্পিড কী করতেছে ইনক্রিজ করতেছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে। আবার অ্যাক্সিলারেশন ইনক্রিজিং হইতে পারে, যেখানে স্পিডটা ইনক্রিজ করবে ইনক্রিজিং রেটে, ওটাকে আমরা বলছিলাম অ্যাক্সিলারেশন ইনক্রিজিং। আবার অ্যাক্সিলারেশন ডিক্রিজও করতে পারে, অ্যাক্সিলারেশন ডিক্রিজিং মানে ডিসেলারেশন না, মাইন্ডেড আমি কী বললাম আবার, অ্যাক্সিলারেশন ডিক্রিজিং মানে ডিসেলারেশন না, অ্যাক্সিলারেশন ডিক্রিজিং মানে বেসিক্যালি স্পিড স্টিল ইনক্রিজিং ইন এ ডিক্রিজিং রেট। তাহলে স্পিড যখন ইনক্রিজ করে তাহলে তিনটাই কী হইতে পারে, অ্যাক্সিলারেশন তিনটাই হওয়া পসিবল। আর বের করতে পারবো আমরা চাইলে বের করতে পারবো, ভ্যালুগুলো আলাদা আলাদা করে বের করতে হবে, একটু ডিফিকাল্ট, মানে গ্রাফ থেকে আলাদা আলাদা প্রত্যেকটা সময়ের জন্য কী দেখতে হবে চেঞ্জটা কীরকম, গ্রেডিয়েন্ট বের করে করে করে। তাহলে আমরা অত কোশ্চেন না গিয়ে সিম্পল যেটা বলি, আমি মনে হয় একটু গুলাই ফেলছি, এনে গ্রাফ থেকে ভ্যালু লাগবে না, গ্রাফ থেকে দেখে বোঝা যাচ্ছে বাবা, মানে ভ্যালু ক্যালকুলেট করতে হবে না, গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে এখানে স্পিড ইনক্রিজ করতেছে, ওকে ফাইন। অ্যাক্সিলারেশনটা কোন ধরনের, অ্যাক্সিলারেশনটা ডিক্রিজিং, অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্টও না, এখানে অ্যাক্সিলারেশনটা ইনক্রিজিং না, এখানে অ্যাক্সিলারেশনটা ডিক্রিজিং, মাই ব্যাড, কারণ এটা ঘুমে পেয়েছে আসলে। একটু খেয়াল করে দেখলে দেখবা আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখানে প্রায় কয়টা বাজে, এখানে 4:12 এখন রাত, কারণ আমি সময় পাইনি সারাদিন, বিজি ছিলাম, স্কুল থাকে, তারপরে নিজের কোচিং থাকে, এরপরে আসি, এখন কি কালকে বন্ধ আছে যেহেতু স্কুল, আমি সেজন্য কি রেকর্ড করা শুরু করছি। আচ্ছা যাই হোক, কোনো এক্সকিউজ দিব না। তাহলে এখানে গ্রাফ থেকে বোঝা যাচ্ছে এখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, যেহেতু গ্রেডিয়েন্ট ডিক্রিজ করতেছে, তাহলে তার মানে অ্যাক্সিলারেটিং আর কি না। আচ্ছা, দ্য টাইম ডিউরিং হুইচ দ্য বল ইজ অ্যাক্সিলারেটিং, তাহলে এর আগ পর্যন্ত 0 থেকে 1.6 সেকেন্ড পর্যন্ত আমরা বললাম যেটা,
তবে আমি আনসারে ওয়েট এখানে আমার স্কিমে এই গ্রাফটা আসলে একটু ভুল আসছে এখানে কোয়েশ্চেনে। তাহলে এখানে 1 তো বাকি ক্যালিব্রেশনগুলো দেওয়া নেই, আমি খেয়াল করিনি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি, তাহলে 2 হবে, এটা হবে 3, এটা হবে 4। তাহলে টাইমটা আসলে 1.6 থেকে 1.8 হবে না, এটা যেহেতু 4, এরপরে হচ্ছে এটা 5, এটা হচ্ছে 6। তাহলে টাইমটা আমরা লিখবো আসলে 4.2 থেকে 4.2 থেকে এটা প্রথমে 4.2 থেকে হবে কত, 6 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, এরপরে দ্য টাইম ডিউরিং হুইচ দ্য বল ইজ অ্যাক্সিলারেটিং, যেহেতু এখানে যে অ্যাক্সিলারেশন 0 হয়ে গেছে, তাহলে এর আগে তার স্পিড ইনক্রিজ করতেছিল, স্পিড ইনক্রিজ করলে আমরা যেটা বললাম অ্যাক্সিলারেশন 3 হইতে পারে। তবে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমি আবার বলতেছি সরি, যেটা আমি বলছিলাম গ্রাফ দেখে এখানে বোঝা যাচ্ছে না, গ্রাফ দেখে বোঝা যাবে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে অ্যাক্সিলারেশনটা ডিক্রিজিং টাইপের। তাহলে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে এবং অ্যাক্সিলারেশন ডিক্রিজিং, যেহেতু আমাদেরকে বলছে অ্যাক্সিলারেটিং, তাহলে আমরা কী বলবো 0 to 4.2 সেকেন্ড। তারপরে এই রোমান 3 থেকে বলো দ্য ডিস্টেন্স fallen while the ball is traveling with terminal velocity। তাহলে আমাদেরকে টার্মিনাল ভেলোসিটি, দ্য ডিস্টেন্স ফলেন, ওই ডিস্টেন্সটা বের করতে বলছে while is traveling with terminal velocity। তা আমরা তো আবার বলি টার্মিনাল ভেলোসিটি হচ্ছে যেখানে আমরা ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, যেটা হচ্ছে এই পোর্শনটা, যেটা আমরা 4.2 থেকে কত বলছিলাম 6 সেকেন্ড পর্যন্ত এখানে। তাহলে আমরা এই এরিয়ার গ্রাফটা বের করবো 4.6 থেকে 4.2 থেকে 6 পর্যন্ত যে রেক্টেঙ্গেলটা, ওটার এরিয়াটা বের করবো। ওটা যদি বের করি তাহলে কত হবে, তাহলে একটা মানে আমরা জানি লেন্থ ইনটু উইথ, তাহলে সেটা হচ্ছে এই টাইমটা হচ্ছে আমরা 4.2 থেকে 6, দ্যাট মিনস 6 - 4.2, এটা হচ্ছে আমাদের কি উইথটা, ইনটু তারপর হাইট হচ্ছে কত, মানে লেন্থটা হচ্ছে 20। এটা করলে আমরা বেসিক্যালি কী পেয়ে যাবো, আনসার হবে অ্যারাউন্ড 32 to 60 মধ্যে একটা রেঞ্জ দেওয়া আছে, 32 to 36 মধ্যে যেটা আসবে কেন এটা বিটুইন, সেটা অ্যাকসেপ্টেড। তারপরে হচ্ছে দ্য হাইট অফ দ্য বিল্ডিং। হাইট অফ দ্য বিল্ডিং হলে বেসিক্যালি যেহেতু একদম পুরো বিল্ডিং থেকে তার জার্নিটা স্টার্ট হয়েছিল, প্রথম থেকে বিল্ডিং থেকে উপর থেকে তো পড়তেছিল না, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে পুরো এরিয়াটা গ্রাফটা বের করতে হবে। তো এটা তো স্যার কোনো শেপের সাথে ম্যাচ করে না, আপনারা যেটা বলবেন নাকি, একদম কারেক্ট যেটা ধরছেন। তবে যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলিয়ে দিচ্ছে এস্টিমেট করতে, তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি আমরা রাফলি কী করবো, এটাকে রাফলি ধরে এরকম এতটুকু পর্যন্ত আমরা একটা ট্রায়াঙ্গেল ধরবো, এটা ট্রায়াঙ্গেল ধরে এইভাবে করবো। যেহেতু এস্টিমেট করতে বলছে, তাহলে আমরা এই পোর্শনটা বাদ দিতে পারবো, নো প্রবলেম। আমরা এটা পর্যন্ত আমরা স্ট্রেট লাইন ধরবো, স্ট্রেট লাইন ধরে তারপরে এই ট্রাপিজিয়ামটার এরিয়া গ্রাফটা বের করবো, যেটা অ্যারাউন্ড আমরা করলে আনসারটা আসবে 70 থেকে 95 ভেতরে। এটা রেঞ্জ দেওয়া আছে, বিটুইন 70 থেকে 95 যে কোনো ভ্যালু আসলেই কারেক্ট। আমি আশা করি বুঝতে পারছি এটা। এরপরে বললো বিতে explain in terms of the forces acting on the ball why the acceleration of the ball decreases। in terms of the forces, mind it, এখানে কি বলছে, in terms of the forces। তাহলে in terms of the force যদি হয়, তাহলে acceleration of the ball decreases। তাহলে আমরা এটা অলরেডি অনেকবার বলছি, আবার বলতেছি। তাহলে যখন উপর থেকে নিচে পড়তেছে তার উপর অ্যাক্টিং ফোর্সেস কি, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স। তাহলে ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স, তাহলে এই ইন টার্মস অফ দ্য ফোর্সেস, তাহলে এই ফোর্সেসগুলোর নামগুলো মেনশন করতে হবে। তাহলে কীভাবে লিখবেন সেটা পরে আসতেছি, আগে একটু বুঝাই। আবার এটা অনেকবার বলছি, টপিকটা আরেকবার বলতেছি। তাহলে যখন পড়তেছে তখন তারপর অ্যাক্টিং ফোর্সেস হচ্ছে ভার্টিক্যাল এনার্জি হচ্ছে ওয়েট, আর মোশন যেহেতু নিচের দিকে, ইয়ার রেসেন্স অলওয়েজ মোশনের অপোজিটে অ্যাক্ট করবে উপরের দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আমরা বের করবো কীভাবে, ডাব্লিউ মাইনাস আর। রেজাল্টেন্ট ফোর্স ইকুয়েশন হচ্ছে ডাব্লিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা বলতেছি দেখেন এখানে ওয়েট তো কনস্ট্যান্ট, তাহলে যখন সে নিচে পড়তেছে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন যেহেতু আছে তাহলে স্পিড বাড়তেছে, স্পিড বাড়লে এয়ার রেসেন্স বাড়বে, এয়ার রেসেন্স বাড়লে আপনার অ্যাক্সিলারেশন কীভাবে কমবে। তাহলে অ্যাক্সিলারেশন কমতেছে, অ্যাক্সিলারেশন ডিক্রিজিং, বাট অ্যাক্সিলারেশন ডিক্রিজিং ডাজন্ট মিন দ্যাট, আমরা এমসিকিউতে বলছিলাম অ্যাক্সিলারেশন ডিক্রিজিং ডাজন্ট মিন দ্যাট
স্পিড ডিক্রিজিং, স্টিল স্পিড ইনক্রিজিং, এখানেও একদম এই অপশানেও এই কোয়েশনেও কারেক্টলি দেখা আছে, বোঝানো যায় এখান থেকেও। এই গ্রাফে দেখেন আমরা বলতেছিলাম না, আমরা বলতেছিলাম এখানে দেখেন স্পিড ইনক্রিজ করতেছে বাট অ্যাক্সেলারেশন ডিক্রিজ, যেহেতু গ্রেডিয়েন্ট ডিক্রিজ করতেছে, তাহলে অ্যাক্সেলারেশন ডিক্রিজ মানে স্পিড ডিক্রিজিং না, স্পিড স্টিল ইনক্রিজিং। তাহলে অ্যাক্সেলারেশন ডিক্রিজ করতেছে, অ্যাক্সেলারেশন ডিক্রিজ করলেও স্পিড বাড়বে, স্পিড বাড়লে এয়ার রেসিস্ট্যান্স বাড়বে, এয়ার রেসিস্ট্যান্স বাড়তেছে, এই কারণে অ্যাক্সেলারেশন আরও কমবে। এক সময় ওয়েট আর এয়ার রেসিস্ট্যান্স যখন ইকুয়াল হয়ে যাবে তখন নেট ফোর্স হয়ে যাবে জিরো, রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে জিরো, তখন অ্যাক্সেলারেশন হয়ে যাবে জিরো, ভেলোসিটি বিকামস কনস্ট্যান্ট। এটাকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি বলি, এটাকে আমরা টার্মিনাল ভেলোসিটি বলি, এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে। ঠিক আছে, তাহলে ইন টার্মস অফ ফোর্সেস আমাদের কী করতে হবে, এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা কী বলবো, আমরা বলবো এখানে যে তার এখানে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আমরা বলবো প্রথমে আমরা এটা বলি, তার উপর অ্যাক্টিং ফোর্সেসগুলো কী কী, আমরা বললাম ওয়েট ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যান্ড এয়ার রেসিস্ট্যান্স আপওয়ার্ড। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে বেসিক্যালি ওয়েট মাইনাস, আমরা এটা লিখে দিতে পারি, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে ওয়েট, নেট ফোর্স ইজ ইকুয়াল টু আর কি, রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়েট মাইনাস এয়ার রেজিস্ট্যান্স, আমরা এটা দিয়ে শুরু করি, ওয়েট মাইনাস এয়ার রেজিস্ট্যান্স। তারপরে হচ্ছে আমরা বলবো অ্যাজ স্পিড ইনক্রিজেস, as speed increases, air resistance increases, air resistance increases, resultant force কি করবে তাহলে, ডিক্রিজ করবে, resultant force decreases when weight and the air resistance becomes equal, মানে basically air resistance becomes equals to weight, এভাবে লিখলে সুন্দর হয়। when air resistance becomes equals to weight, those same জিনিস becomes equals to weight, becomes equal, resultant force zero, resultant force zero। আচ্ছা, resultant force zero এখানে এটা বলার দরকার নেই, কারণ এখানে তো জাস্ট বলছিলাম the acceleration of the ball decreases, এতটুকু পর্যন্ত বলছে, তাহলে resultant force decreases বললেই হয়ে যেত। এখানে আমরা যেটা লিখতে পারি as speed increases, air resistance increases, resultant force decreases, resultant force decreases, এতটুকু লিখলে হয়ে যাবে। এরপরে এখানে আসতেছে পরের পোর্শনে, দ্য বল রিচেস টার্মিনাল ভেলোসিটি, এগুলো সবগুলো এক্সপ্লেন করতে বলছে কি সেই ইন টার্মস অফ ফোর্স। তাহলে এখন বলবেন আপনি এয়ার রেজিস্ট্যান্স বিকামস ইকুয়ালস টু, এয়ার রেজিস্ট্যান্স বিকামস ইকুয়ালস টু ওয়েট, বিকামস ইকুয়ালস টু ওয়েট, resultant force zero, resultant force zero, velocity becomes constant, velocity constant, আর এই কনস্ট্যান্ট ভেলোসিটিকে আমরা কি বলি, টার্মিনাল ভেলোসিটি। এরপর নাম্বার 12, নাম্বার 12-এ খুব সহজ জিনিস, আমি জাস্ট আনসারগুলো লিখে দিচ্ছি। নাম্বার 12-এ দেখেন, নাম্বার 12-এ হচ্ছে এটা হচ্ছে 2 নিউটন ম্যাগনিটিউডটা, এটা হবে লেফট। তারপর হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য অবজেক্ট, অ্যাক্সিলারেশনটা আমরা বের করবো কততে, রেজাল্টেন্ট ফোর্স যেহেতু আমরা বের করে ফেলছি, ম্যাথ দেওয়া আছে, তাহলে এটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, লাস্ট ওয়ান ফাইনালি। এরপরে 13 যেটা বললো, figure 1.1 shows a skydiver falling vertically through the air. In the first part of the fall, her speed increases and her acceleration decreases. In the second part of the fall, her speed is constant. On figure 1.2, sketch the speed time graph for the skydiver. On your graph, mark one point where the speed of the skydiver is increasing with an A, and one point where the speed of the skydiver is constant with B. তাহলে গ্রাফটা যদি আমরা ড্র করি তাহলে গ্রাফটা হবে এরকম। ওকে, তাহলে এ দিয়ে লেবেল করবো যেখানে স্পিড ইনক্রিজিং, এটা বি হচ্ছে যেখানে স্পিড কনস্ট্যান্ট, এটা। এক্সপ্লেন হাউ দ্য গ্রাফ, বিতে শোজ দ্য অ্যাক্সিলারেশন, এক্সপ্লেন হাউ দ্য গ্রাফ, যে গ্রাফ কীভাবে শো করে।
গ্রাফে তো কী কী জিনিস আছে, গ্রাফে আছে ওয়াইসেসের ভ্যালু, এক্সেসের ভ্যালু বা গ্রেডিয়েন্ট, এরিয়ান দ্য গ্রাফ, এগুলো নিয়ে গ্রাফকে এক্সপ্লেন করা যায় না, গ্রাফ থেকে দেখা যায়। তাহলে আমরা কী বলবো, এক্সপ্লেন হাউ দ্য গ্রাফ শোজ দ্যাট অ্যাক্সেলারেশন ডিক্রিজেস দ্য স্পিড ইনক্রিজেস, আমরা বলবো গ্রেডিয়েন্ট কি ডিক্রিজেস। তাহলে আমরা কী বলতেছি, গ্রেডিয়েন্ট ডিক্রিজেস, এতটুকু লিখলে হয়ে যাবে। কারণ গ্রাফ থেকে তো আপনি গ্রেডিয়েন্টই দেখবেন না, গ্রেডিয়েন্ট গ্রাফ দেখে গ্রেডিয়েন্ট বোঝা যায়, গ্রাফ দেখে এরিয়ান দ্য গ্রাফ বোঝা যায়, ওকে, ওয়াইসেস এক্সেসের ভ্যালু বোঝা যায়, ওকে। তারপর বলে সিতে ডিউরিং দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফল দেয়ার ইজ এ রেজাল্টেন্ট ভার্টিক্যাল ফোর্স অ্যাক্টিং ডাউনওয়ার্ডস অন দ্য skydiver. One of the vertical forces acting on the skydiver is weight. State the name of the other vertical forces that acts on the skydiver. আমি অনেকবার বলছি এই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কি, ইয়ার রেজিস্ট্যান্স। তাহলে সি রোমান ওয়ানের আনসার হচ্ছে ইয়ার রেজিস্ট্যান্স। এক্সপ্লেইন ওয়াই দ্য রেজাল্টেন্ট ভার্টিক্যাল ফোর্স ইভেনচুয়ালি বিকাম জিরো। সেম জিনিস আবার বলতেছি, ইয়ার রেজিস্ট্যান্স যেটা অপোজিট টু দ্য মোশন increases with the speed. Finally, air resistance becomes equals to weight and resultant force becomes zero and its speed becomes constant. Okay, same জিনিসটা লিখবেন। তাহলে এরপরে ডিতে যেটা বললো, at one instant the vertical force in the skydiver is 400 Newton downwards, যেটা বেসিক্যালি তার ওয়েট হবে। At the same instant the wind causes an additional horizontal force of 100 Newton to the right to act on the skydiver. Draw a vector diagram. Okay, draw a vector diagram to determine the resultant force of the 400 Newton and the 100 Newton. Place an arrow on the all forces to show their direction. তাহলে যেহেতু ভেক্টর ডায়াগ্রাম বলছে, তাহলে অ্যারো ডিরেকশনগুলো আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমরা ভেক্টর ডায়াগ্রাম করার জন্য তাহলে আমরা একটা কাজ করি, 400 নিউটনটা ড্র করলাম, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস স্ট্রেট লাইন করে সুন্দর করে ড্র করবেন। তাহলে লেভেল করলাম অ্যারো দিয়ে 400 নিউটনটা এরকম। তারপরে যেটা বললো সেটা হচ্ছে কি 100 নিউটন টুয়ার্ডস দ্য রাইট উইন্ড ভেলোসিটি। তাহলে এটা আমরা এই দিক দিয়ে ড্র করবো। কারণ কেন, আপনি যখন রেজাল্টেন্ট বের করবেন, রেজাল্টেন্ট মানে হচ্ছে দুইটা ভেক্টরকে অ্যাড করা। আর দুইটা ভেক্টরকে অ্যাড করতে হলে তখন কী করতে হয় জানেন, একটা টিপের সাথে একটা টেল জয়েন করতে হয়। আমরা চাইলে এটাও করতে পারতাম, 400 নিউটন এদিকে করলাম তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ডিরেকশন ঠিক রাখলাম, তাহলে 100 নিউটন টুয়ার্ডস দ্য রাইট না এদিকে লিখতে পারতাম। মানে সোজা কথায় রেজাল্টেন্ট বের করা মানে হচ্ছে দুইটা ভেক্টরে একটা টিপের সাথে একটা টেল জয়েন করতে হবে। তাহলে 400 নিউটনের টিপের সাথে আপনি 100 নিউটনের টেল জয়েন করতে পারেন, অথবা 100 নিউটনের টিপের সাথে আপনি 400 নিউটনের টেল জয়েন করতে পারেন। রেজাল্টেন্ট ডিরেকশন সেম আসবে। এরপর আপনি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করবেন, দুটো জয়েন করে দিবেন দুটো ভেক্টরের এন্ডিং পয়েন্টগুলোকে বা স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্টগুলোকে। তার রেজাল্টেন্টের ডিরেকশন হবে টিপ বরাবর। রেজাল্টেন্ট ডিরেকশন হবে কোন দিকে, টিপ বরাবর। রেজাল্টেন্ট ডিরেকশন কোন দিকে হবে, টিপ বরাবর। আর রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা যদি বের করতে চান, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেলের ফোর্স, তার রাইট অ্যাঙ্গেলের ফোর্স হইলে আপনার পাইথাগোরাস দিয়ে করে ফেলতে পারবেন। পাইথাগোরাসের ফর্মুলা কি, হাইপোটেনিয়াস। দেখেন আপনার এই পুরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য রেজাল্টেন্ট হচ্ছে আপনার হাইপোটা। তাহলে হাইপো ইজ ইকুয়াল টু আমরা জানি অপোজিট স্কোয়ার প্লাস রুট ওভার অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার। তাহলে আমরা যদি অপোজিটটা হচ্ছে আমাদের 400 স্কোয়ার এই ডায়াগ্রাম অনুযায়ী, আর অ্যাডজাসেন্ট হচ্ছে 100 স্কোয়ার, যদি এটা করি তাহলে আমাদের হাইপোটেনিয়াস যেটা রেজাল্টেন্ট সেটা আসবে কত, 410 নিউটন। 410 নিউটন। এরপরে হচ্ছে ডাইরেকশন বের করতে বলছে, তাহলে ডাইরেকশনটা আমরা কী বলবো, আচ্ছা ডাইরেকশন টু দ্য ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যালের সাথে ডাইরেকশন বের করতে বলছে, দ্যাট মিনস দিস ওয়ান, এই অ্যাঙ্গেলটা রেজাল্টেন্টের। তাহলে আমরা কীভাবে বের করতে পারি, এটা আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে দিব। প্রোটেক্টর দিয়ে করতে পারেন চাইলে, দরকার নেই আমি বলবো। তাহলে অ্যাঙ্গেলটা বের করতে হবে ভার্টিক্যালের সাথে। তাহলে এটা যদি 400 হয়, এইটাও 400 ধরা যাবে 100%। এটা যদি 100 হয় তাহলে এইটাও 100 লেখা যাবে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কি আপনার আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে আপনার অপোজিট, কোনটা 100টা, আর 400 হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট। তাহলে আমরা ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা বলবো অপোজিট ডিভাইডেড বাই অপোজিট হচ্ছে 100 ডিভাইড বাই অ্যাডজাসেন্ট 400। তাহলে ক্যালকুলেটর থেকে থিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করা যায়। থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স 100 ডিভাইড বাই 400 করলে আপনার কী চলে আসবে, থিটাটা চলে আসবে টু দ্য ভার্টিক্যাল। আই হোপ লেংথি একটা ওয়ার্কশিট ছিল, আমি যতটুকু পারছি বাবা সময় দিয়ে আস্তে আস্তে
শর্টকাটের মধ্যে যতগুলো বোঝানো যায় বুঝালাম। তারপরে যদি কোনো প্রবলেম থাকলে আমরা ইনশাল্লাহ ক্লাসেই করবো, ডিসকাস করবো। আসসালামু আলাইকুম। অলমোস্ট 4:30 এখন, ফজর আজান দিয়ে দেবে ইনশাল্লাহ।